সবথেকে মানে চ্যালেঞ্জিং টাইম কোনটা ছিল অনলাইনে আসার পরে? সবাই চিন্তা করে কি হয়তো যার কনটেন্ট যত ভালো, যার কনটেন্ট যত রিচ তার কি মনে হয় যে কোরিয়ান আর হচ্ছে অর্গানিক এই ২ টা প্রোডাক্টের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? মানে একটা স্টুডেন্ট বাজেটে আপনি কখনোই কোরিয়ান স্কিন কেয়ার ওরকম ভাবে করতে পারবেন না। হচ্ছে আজকের তুমি বিয়ে করো। আজকের পডকাস্টটা যারা দেখবে তারা সবাই আজকে তাদের আব্বু আম্মুকে ফরওয়ার্ড করবে। হ্যাঁ, ওইদিন আমাদের ৩টা পেজ একসাথে হ্যাক হয়। সবাই বলে যে অ্যালগরিদমটা এখন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এখন রিচ মেটা পাওয়াটা অ্যালগরিদম, অনেক হ্যাঁ। টাফ। এখন মনে করেন আপনি নরমালি একটা রেগুলারলি একটা পোস্ট দিবেন, একটা প্রোডাক্ট হাতে ধরে ছবি তুলে পোস্ট দিবেন, ওটা রিচ হয় না। গ্রোথ করতে হবে। বিজনেসে যদি গ্রোথ না থাকে তাহলে তো ওই তাহলে বিজনেস তো করে আসলে কোনো লাভ লাভ নাই। মানে এখন কি মনে হয় যে তার ডিসিশনটাই ঠিক ছিল? একদম একদম। এটা কাট করে দিয়েন। তো যে আসলে আমাদের আব্বা আম্মারা আমাদেরকে গরিব দেখতে চায় না। এই অর্গানিক প্রোডাক্টগুলো আপনারা কি নিজেরাই তৈরি করতে? শোন, ফেল করলে করব, স্টার্ট তো করে দেখি। 2021 না 2022 23, 2022 সালে। 2022 সালে না, 21 সালে। 2022 সালে আরে 21 সালে। 21 সালে না। ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও কি এরকমই হয়? বলি যে আইবিতে পড়াশোনা করলে কেউ একটা প্রেম করার সাহস পায় না, আইবি এত প্রেশার দেয়। এডুকেশন যেহেতু মানে মার্কেটিং সাইডে, তো এটা কিভাবে বিজনেসের মধ্যে ইউজ করতে পারছেন বা কতটুকু কাজে দিছে? কন্টেন্ট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হয়ে গেছে মানে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে। আমার জীবনে সবকিছুই ব্যবসা কেন্দ্রিক। মানে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ মেনটেন করাটা খুবই টাফ, কিন্তু ওটাকে যদি একটু সুন্দর স্টুডিও লাইটের মধ্যে মানে দেখতে অ্যাট্রাকটিভ লুক্রেটিভ করে যখন ওটা পোস্ট করা হয়, রিচ হয়ে যায়। অনলাইন বিজনেস কিন্তু অনেক সময় চলে কি মানে ট্রেন্ডের উপরে চলে। বাংলাদেশের চাহিদাটা কেমন? আমরা কাস্টমারের কাছ থেকে অর্ডার নিয়ে আসি অথচ আমাদের কাছে তো প্রোডাক্ট দেখা গেছে যে ওই সেম প্রোডাক্ট তখন আবার অন্য পেজ থেকে মানুষ নিয়ে নিতেছে। তো অ্যান্ড্রয়েড আপডেটটা আসার পরে মানে একদম থাকে না এরকম এরকম হয়ে গেছে। মানে আমি হচ্ছে ওর পার্সোনাল চ্যাট জিপিটি, আমি একটা বই পড়ে ওকে বুঝাই, টাকাও নাই, কই থেকে টাকা পাবো। তো আমি বাসায় বললাম যে এই সেমিস্টার, তো ওই সেমিস্টারটা আমি ড্রপ দিই। মানে বিজনেসের জন্য সেমিস্টারটা ড্রপ দে। একটা সময় স্কিন কেয়ার মানেই ভাবতো মানুষ যে ত্বক ফর্সা করা, কিন্তু এখন মানুষ অনেকটাই সচেতন যে মানুষ দেখে কোন প্রোডাক্টটা অথেন্টিক বা হেলদি স্কিন এবং কিভাবে সেটা থেকে বেটার একটা আউটপুট নিয়ে আসা যায় স্কিনের। তো আজকের নর্থকাস্টের আড্ডায় আমরা এরকম দুজন মানুষের সাথে কথা বলবো যারা কাজ করছে কোরিয়ান এবং অথেন্টিক দুই ধরনেরই স্কিন প্রোডাক্ট নিয়ে। পাশাপাশি আরও তাদের কাপড়েরও বিজনেস আছে। তো শুরুতেই আমরা একটু এই ব্যাপারগুলো নিয়ে তাদের কাছেই জানবো যে বর্তমানে আসলে কি কি করা হচ্ছে আপু? আচ্ছা, আমাদের এখন তো স্কিন কেয়ার, কোরিয়ান স্কিন কেয়ার, তারপরে অর্গানিক স্কিন কেয়ার, তারপরে হচ্ছে হিজাব, এই ৩টা জায়গা নিয়ে ব্যবসাতে রান করা হচ্ছে আর কি। আচ্ছা, রেসপন্স কিরকম? আলহামদুলিল্লাহ বেশ ভালো। আচ্ছা, শুরুটা আসলে কিভাবে হয়েছিল? আমরা যদি শুরুটা থেকে একটু আসি, যে শুরুটা কিভাবে শুরুটা করলেন? খুব ইন্টারেস্টিং। আমার গল্পটা ডিফারেন্ট, ওর গল্পটা ডিফারেন্ট। তখন কি মানে দুজনের রিলেশন ছিল না হ্যাঁ, বিয়ের পরে? রিলেশন ছিল। আচ্ছা, তাহলে বিজনেসটা কি বিয়ের পরে না, স্টার্ট করা? বিয়ের আগেই স্টার্ট। আচ্ছা। তো করোনার সময় ২০১৯ সাল। তো দেখা গেছে যে আলহামদুলিল্লাহ আমার আব্বা অনেক ভালো সরকারি চাকরি করতেছেন, অনেক স্টাবলিশড, ভালো একজন ভালো পজিশনে আছে। তো আব্বু হচ্ছে ২০১৮ সালে রিটায়ার্ড করে। তো স্বাভাবিকভাবে রিটায়ারমেন্টের টাকা আর বেতনের টাকা তো সমান হবে না। তো যখন মানে ২০১৮ সালের আগ পর্যন্ত আমার যে আত্মীয়-স্বজন, ফ্যামিলি মেম্বার যারা আছে, যখন মানে দিতে পারে আরকি, তখন জিনিসপত্র খুব সুন্দর থাকে, ভালো থাকে। তো ২০১৯ সালে যখন আরকি আব্বু রিটায়ারমেন্টে যায়, তখন ব্যাপারটা হয় কি যে আব্বু ওইভাবে আর সবাইকে ওরকম করে দিতে পারতেছে না। আত্মীয়-স্বজন যারা আছে দিতে পারতেছে না। তো কোনো এক ঈদে আ আমার খুব কাছের এক আত্মীয়র বাসায় যাওয়া হয়। ঈদের আগে যাওয়া হয়। তো তখন ব্যাপারটা থাকে যে মানে আমার ওই ঈদে জামাকাপড় কেনা হয়নি। যে হয়নি আরকি। ফাইন্যান্সিয়াল কিছু ক্রাইসিস চলতেছিল করোনার কারণে সমস্যা। তো হয়নি, তো মানে জামাকাপড় দেখাচ্ছিল যেটা সেটা খুব পছন্দ এটা। তো যাওয়ার পরে মানে আমার বাকি যে কাজিনসদেরকে টাকা পয়সা দেয়, বাট আমাকে দেয় না। আমি তখন ছোট, ২০১৯ এর পরে ২০ সালের ঘটনা এটা। তো আমার মনে পড়ে যে ওই দিন আসলে আমি অনেক আ মানে অনেক বেশি হার্ট হই যে আসলে টাকা পয়সা অনেক দরকার জীবনে। তখন কি আপু ভার্সিটিতে হ্যাঁ, ভর্তি হয়ে ভার্সিটিতে গেলেন? ভর্তি আচ্ছা। হইছি কেবল। আমি তো আইইউবিতে ছিলাম। তো প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনার এক্সপেন্সেসটা অনেক বেশি। তো ওইটাও আমার আব্বুকে বহন করতে হচ্ছে। তো আমি ওইদিন বের হই ওই আত্মীয়র বাসা থেকে আরকি। বের হওয়ার পরে যেটা হয় যে আমি মানে কাঁদি, অনেকক্ষণ কাঁদি। আর কাঁদার পরে একটা মানে থাকে না যে যাই হোক বড় হইতে হবে। মেয়ে মানুষ তো এমনিতেই অল্পতেই হ্যাঁ, কাঁদে। অল্পতেই কাঁদে। বড় হইতে হবে, টাকা কামাইতে হবে। আমি জানি না কিভাবে কামাবো।
কিভাবে বড় হব। অ্যান্ড ওই ঘটনাটা মানে আমি পুষে রাখছিলাম বলা যায় যে একদিন আমি ওইটার একটা ফিডব্যাক দিব যে আপনি আমাকে সেদিন হয়তো অপমান করছিলেন অনেক বেশি, বা আমার আব্বার যখন টাকা ছিল অনেক, তখন অনেক ভালো সম্পর্ক ছিল, যখন আমার আব্বু ভেবে দিতে পারছে না তখন আসলে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তো তারপর থেকে আসলে জেদ যে না কিছু একটা করতেই হবে। তো তখন মনে হলো যে না বিজনেস করতে পারি, আমি এদিকে ভালো, আমি অর্গ্যানিক স্কিন কেয়ার বুঝি অ্যান্ড আমার স্কিন কেয়ার নিয়ে একটু নলেজ ছিল। তো তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে কি করা যায় কি করা যায়। তো ফার্স্টে ওকে যে বলি যে চল একটা ব্যবসা শুরু করি। ফ্রেন্ড, দুজনে হ্যাঁ, ফ্রেন্ড। দুজন ফ্রেন্ড, তখন ছোটবেলার ফ্রেন্ড, ওকে বলি যে চল একটা ব্যবসা শুরু করি। তো ও তখন আমাকে বলে যে না তোর কাছ থেকে আমার কাছ থেকে কে কিনবে, ব্যবসা যে আমরা শুরু করব। আর তখন আমার আমার যে কন্টেন্ট ক্রিয়েশনের যে পেজটা জারিন তিশা, ওইটা তখন ফলোয়ার্স 15,000-এর মতো, খুব কম সংখ্যক একটা ফলোয়ার্স। তা আমি তখন ওকে বলি যে শোন ফেল করলে করব, স্টার্ট তো করে দেখি যে কি হয়, চল দেখি স্টার্ট করে দেখি। কারণ মানে আমার আর অপশন নাই আসলে ব্যাক করার, যে মানে ওই ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা আমার লাগবেই যেভাবেই হোক। তো ওকে আমি খুব কনভিন্স করে যাচ্ছি শোন যদি নাও হয়, মানে প্রবলেম হয়ও যে কি আর হাইয়েস্ট হবে, হইলে ব্যবসা চলবে না তাই না, এর থেকে বেশি তো আর কিছু হবে না। তো চল স্টার্ট করি। তো খুব কনভিন্স করে তারপরে ওকে রাজি করাই যে চল আমরা ছোট করে হইলেও স্টার্ট করি। মানে এটা আমার গল্প ছিল আর কি বিজনেস স্টার্ট করার। তারপর ভাইয়া কিভাবে রাজি হলো? মানে আপনার কি আগে থেকে এরকম ইচ্ছা ছিল যে বিজনেস করবেন? না না আমার দেখা গেছে ফ্রেন্ডের না মানে আমি বলছি আচ্ছা ঠিক আছে এরকম একটা ব্যাপার, বাট না ওকে আমার রাজি করানো খুব টাফ ছিল আমার জন্য, খুবই টাফ ছিল। আমার বিষয়টা হচ্ছে কি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবা হচ্ছে সরকারি চাকরি করে, অ্যান্ড আমার ফ্যামিলিতে বিজনেস ওভাবে করে এরকম মানুষ নাই। সো বিজনেস নিয়ে আসলে আমার ওরকম ধারণা ছিল না, অ্যান্ড ওই সবার মতো বিজনেসে রিস্ক আছে এই জিনিসটাকে আমি ভয় পাইতাম তখন। সো বাট ওই সময় হয়েছে কি, ওই সময় হচ্ছে আমরা তখন ঢাকায় আইইউবিতে পড়াশোনা করি। সো পড়াশোনার সময় আমার আব্বুর যদিও ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ছিল, বাট মানে আমি আব্বুর কাছে আসলে ওভাবে চাইতে পারতাম না যে হচ্ছে আমার একটা জিনিস, ওই হয় না একটা বয়সে যায় মনে হয় যে একটা বাইক কিনি, একটা ক্যামেরা কিনি, এই ধরনের। বাট আব্বুর কাছে ওভাবে চাওয়ার মতো মানে চাইতে আমি পারতাম না আসলে, আমার খারাপ লাগতো। সো তো ওই সময় আমি আমি হচ্ছে একটা ডিসিশন নেই ওর সাথে কথা বলে, আমি মানে একটা বাইক কিনি। ঠিক আছে, সামহাও আমার ক্যামেরা ছিল, গিয়ার্স ছিল, সো ওইগুলো বিক্রি করে একটা বাইক কিনি। বাইক কেনার পরে এখন আবার ওটার কিছু কিস্তি ছিল, ঠিক আছে। সো ওটা শোধ করবো কিভাবে, একটা ফাইন্যান্সিয়াল প্রেশার আমার উপর ছিল, আমি আব্বুর কাছেও বেশি চাইতে পারতেছি না, অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রেশার। সো ওই সময় আম, ও কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু করছে, অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনের মাঝে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। আমরা একটা বড় ব্র্যান্ড, একটা অনেক বড় ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের মানে আমি নিজেও একজন ভিডিও এডিটর ছিলাম, অ্যান্ড আমি এখনো ভিডিও এডিটিং করি কিছু কিছু সময়। তো খুবই ভালো হ্যাঁ, সময়টা। আমি ভিডিও এডিটর। এই দিক দিয়েও তো ভালোই মিল যে একজন কন্টেন্ট ক্রিয়েশন আর হ্যাঁ, একজন এডিটিং। হ্যাঁ এটাই ওইটা হয়েছে কি আমাদের মানে ও একটা কিছু করতে চাইলে আমি সবসময় ওকে সাপোর্ট দিতাম, আচ্ছা ঠিক আছে তুই এটা কর আমি এটা করে দিব তোকে। আবার আমি কিছু একটা করতে চাইলে ও সবসময় বলছে যে ঠিক আছে তুই কন্টেন্ট ক্রিয়েটর হবি, আমি তোকে ভিডিও এডিট করে দিব, আমি তোকে থাম্বনেল বানিয়ে তখন কি দিব। রিলেশনের না ওরকম রিলেশন কিছু ওরকম ছিল ছিল না? না। মানে রিলেশনের ফার্স্ট স্টেজ আর কি, আমাদের যেরকম হয় আর মানে কি। আমাদের ফ্রেন্ডশিপই বেশি ছিল, আমাদের রিলেশনশিপের খুব কম সময়ের মধ্যে আমরা বিয়ে করে ফেলছি। মানে আমরা বাসায় বলছি যে বিয়ে করব, বিয়ে দিয়ে দেন, বিয়ে দিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা, ওটাতে আসবো যে আসলে হ্যাঁ কিভাবে হ্যাঁ। প্রথমবার আপনি বললেন বা ভাইয়া বললো, তার আগে ভাইয়া যেটা বলতেছিলেন যে হ্যাঁ, হ্যাঁ আপনারা এই চাচ্ছিলেন যে আমরা বলছিলেন। একটা মানে অনেক বড় ব্র্যান্ডে গেছিলাম, এরকম একটা মানে ব্র্যান্ড ডিলিংস এর জন্য ওকে হচ্ছে কল করছিল। ওনাদের একজন হচ্ছে লাইভ প্রেজেন্টার লাগবে, অথবা মানে ওনাদের কন্টেন্ট তৈরি করবে। সো ও হচ্ছে ওই কন্টেন্ট বানাবে, আমি হচ্ছে এডিটিং করবো। সো ওনার সাথে আমরা মিটিংয়ে বসছি, অ্যান্ড মিটিংয়ে মানে ওনার সাথে আমি জানতে চাচ্ছিলাম, মানে আমরা কথায় জানতে চাচ্ছিলাম যে আসলে আপনারা কিরকম ভিডিও চাচ্ছেন, ভিডিও ডিউরেশন কিরকম হবে। উনি অনেক বেশি বিরক্ত হয়, ঠিক আছে, আমাদের প্রতি অনেক বেশি বিরক্ত হয়, অ্যান্ড মানে ওইখানে কাইন্ডা সেদিন আমাদেরকে অপমান করছিল। কি কারণে ভাইয়া ঠিক আছে, বিরক্ততা ছিল? মানে উনি এত কিছু বলতে পারবে না, উনি জাস্ট মানে ওনার বিষয়টা ছিল যে উনি জাস্ট বলে দিছে যে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন লাগবে, অ্যান্ড বাকিটা আমরা দেখবো, ওনার কাছে ডিটেলস আমরা নিতে পারবো না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। সো উনি বিরক্ত হয়ে একটু কাইন্ডা রুড বিহেভ করে, অ্যান্ড সেদিন আমি ডিসাইড করছি যে না, আমরা হচ্ছে ডিফারেন্ট কিছু করবো, এমন কিছু করবো যে আমরা যেন ওনাদেরকে একসময় কম্পিট করতে পারি।
সো মানে মেইনলি আমাদের ব্যবসা শুরু হয়েছে অপমান হ্যাঁ মানুষের অপমান সহ্য করতে হ্যাঁ না পেরে। বাট আমার তখন ওই অবস্থাটা ছিল না, আমি চাচ্ছিলাম যে ওর কন্টেন্ট ক্রিয়েশন যে জার্নিটা ওটাকে সাপোর্ট করে ওকে আর বড় করতে, ঠিক আছে। বাট সামহাউ ও একদিন হঠাৎ করে বলে যে লেটস স্টার্ট আ বিজনেস। সো আমি ফার্স্টে বলতেছিলাম যে না, কন্টেন্ট ক্রিয়েশন তুমি হচ্ছে তোমার পেজটা একটু বড় হোক আরো, তারপরে আমরা যাই, তাহলে হয়তো আমরা আরো ব্রডার অডিয়েন্সের কাছে যাইতে পারবো। বাট ও ডিটারমাইন্ড ছিল যে না, স্টার্ট যেদিন থেকে মানে স্টার্ট করব ভাবা, মানে ভাবা শুরু করছি ওই দিন থেকেই যেন আমরা শুরু করি, তাহলে মানে আমরা আসলে অনেক দূর চাইতে পারবো। সো ও বেসিক্যালি বিজনেসের জন্য বেশি পুশ করছে আমাকে। অ্যান্ড তারপর আমি হচ্ছে একটু মন খারাপ নিয়েই ওর সাথে এই জার্নিটা শুরু করছি, and আলহামদুলিল্লাহ এখন এই অবস্থায়। না মানে এখন কি মনে হয় যে তার ডিসিশনটা ঠিক ছিল? একদম একদম। অ্যান্ড আরো একটা ইন্টারেস্টিং আর বিয়ের জিনিস, পর তাহলে কি আপু আপনার কথা মতোই চলে যে না আমাকে যেহেতু ওই ডিসিশন ঠিক ছিল? মিউচুয়াল ডিসিশনে হয় বাট যা হয়। বাট মেয়েদের ডিসিশন কিন্তু অনেক ভালো হয় আমার কাছে, মানে এই ফেজে এসে মনে হয়। যেমন আমি পড়াশোনা করছি হচ্ছে মানে আমি মেডিকেলের জন্য পড়াশোনা করছিলাম, ঠিক আছে। সামহাও মেডিকেল পরীক্ষার আগে ও আমাকে, ওর সাথে আমার মানে একটা অনেক লং স্টোরি, ওই সব আমরা স্কিপ করি। So, ও আমাকে কাইন্ডা একটু ইনফ্লুয়েন্স করে, অ্যান্ড ওর সাথে ঘোরা, তখন আমি আমার আড্ডা দিতাম। তো তখন মানে সামহাও আমার আইবিতে যাওয়ার পিছনে রিজন হচ্ছে ও, ঠিক আছে। আইবিতে যাওয়ার ফ্রেন্ড ছিলেন তারপরে রিজন? হ্যাঁ হ্যাঁ, আমার ওর প্রতি সব মানে কর্নার ছিল আমি ওকে সবসময়। জোর করছি যে শোন, তুই মেডিকেলে পড়বি 5 বছর পড়বি, তারপর আরো কত ডিগ্রি নিতে হবে, তারপর না তুই টাকা কামাইতে পারবি, তার থেকে তুই চল আমার সাথে, আমরা বিবিএ তে ভর্তি হই, তাড়াতাড়ি পড়াশোনা শেষ হবে, তাড়াতাড়ি একটা চাকরি পাবো, টাকা মনে কামাবো মনে যে অনেক। তাড়াতাড়ি বিয়েটা হবে। তাড়াতাড়ি বিয়েটা হবে, চল। তো তখন ওরা বলে ধরে বান্ধা আমি নিয়ে গেছি যে চল। আর আমার আইবিতে তো ফ্রেন্ড নাই, কোনো কেউ নাই কার সাথে কথা বলি বা কিছু, তো ও থাকলে আমার ভালো হবে, ওই জন্য ওকে নিয়ে আমি টান দিয়ে নিয়ে আসছি। অ্যান্ড এখন লাইফের এই স্টেজে আসে মনে হয় যে আমার অনেক ফ্রেন্ড ডাক্তার, আমি জানি ডাক্তার অনেক বড় একটা পেশা, ঠিক আছে, অনেক মহান একটা পেশা, অ্যান্ড ওরা হার্ডওয়ার্ক করতেছে অনেক। বাট আমার কাছে মনে হয় যে আমি হয়তো ওটা নিতে পারতাম না, ওই হার্ডওয়ার্কটা নিতে পারতাম না। অ্যান্ড আল্লাহ এখন এই পজিশনে আমি আসি এটা বিশ্বাস করি যে আল্লাহ একটা মানুষের জন্য যা ডিসাইড করে রাখছে এটার থেকে বেস্ট আর কোনো কিছু হইতেই পারে না। আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে। তো এরপরে প্রথম মানে ইনভেস্টমেন্টটা, তারপরে প্রথম প্ল্যানিংটা কিভাবে আসে যে আমরা এখন কাপড় বা দেখা গেছে স্কিন কেয়ার প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করি? এটাও হচ্ছে ওর সাইড থেকেই আসে। আমি আমি একটা সেমিস্টার ড্রপ দিই। আমাদের তো সেমিস্টারে প্রায় 1,12,25 এরকম টাকা লাগে এক সেমিস্টারে। 3 মাসে একটা সেমিস্টার থাকে। তো বাসায় তো আমি বলতে পারবো না যে আমার টাকা লাগবে, আমি ব্যবসা করব। এটা তো বাসায় আমার শুনলে আমাকে দিবে একদম। টাকাও নাই, কই থেকে টাকা পাবো? তো আমি বাসায় বললাম যে এই সেমিস্টার, তো ওই সেমিস্টারটা আমি ড্রপ দিই। মানে মানে বিজনেসের জন্য সেমিস্টারটা ড্রপ দিই, মানে ওই টাকাটা দিয়ে বিজনেসে ইনভেস্ট? হ্যাঁ মানে ওটা আজকে এটা হয়তো আমার জানতো আব্বা না? আম্মা জানবে, এখন আজকে পর্যন্ত এখন জানতো না? পর্যন্ত জানে না যে ওই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছি, And আজকে জানবে। ওটা ছিল হচ্ছে আমরা মানে ইনস্টলমেন্টে দিতাম সেমিস্টার ফিটা। তো আমাদের একটা ফার্স্ট সেমিস্টার ফি ছিল মানে 24,000 পার টাকা। মান্থে আমাদেরকে দেওয়া লাগতো 24-25 হাজার টাকার মতো। সো ওই একটা ইনস্টলমেন্ট আমরা হচ্ছে বিজনেসে মানে ইনভেস্ট করছি, মানে আমাদের বিজনেসে ইনভেস্টমেন্ট ছিল মাত্র 24,000 টাকা। আপনাদের এই কথা থেকে যদি বাকিরাও এইদিকে যায় যে আমি বলবো যে সেমিস্টার ড্রপ দিয়ে যদি আপনার বিজনেসে ইনভেস্ট গাটস করবে থাকে, সেক্ষেত্রে যদি আপনার গাটস থাকে যে আপনি জানেন আপনি কি করবেন জীবনে, তাহলে প্লিজ ডু ইট। এটা আসলে আসলে ঠিক। সত্যি কথা। আচ্ছা, তারপরে প্রথম ওই টাকাটা দিয়ে প্রথম কি মানে কি টাইপের প্রোডাক্ট দিয়ে আপনারা শুরু করলেন ওই জিনিসটা? আচ্ছা, প্রথম ওই টাকা দিয়ে আমরা শুরু করি বেসিক্যালি। অত কম ইনভেস্টমেন্টে তো আসলে অন্য কোনো বিজনেস স্টার্ট করা পসিবল হয় না। সো আমরা খুব ছোট করে হচ্ছে অর্গানিক স্কিন কেয়ারের দিকে যাই। এসেনশিয়াল এসেনশিয়া আমাদের ফার্স্ট ফার্স্ট পেজ এটাই ছিল হ্যাঁ আপনাদের? এসেনশিয়া। আচ্ছা এসেনশিয়াতে যাই, অ্যান্ড এসেনশিয়াই আমরা অনেকদিন পর্যন্ত রান করছি। আচ্ছা। অ্যান্ড তো এসেনশিয়া এটা আস্তে করোনা টাইমটা? না, করোনা টাইম না, এটা হচ্ছে 2021 সালের 9 নভেম্বর। 2021 না, 2022 23 2022 সালে, 2022 সালে, না 21 সালের, 2022 সালে, আরে 21 সালের, 21 সালে না, 22 23 24 25 26, ও না তাহলে 21 22 বাকি 22 ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও কি এরকমই হয়? 22 সালের, তাহলে হ্যাঁ 2022 সালের 9 নভেম্বর ও আচ্ছা। স্টার্ট করি। তো প্রথম প্রোডাক্টটা মানে কি সেল হওয়া পর্যন্ত কি কোনো প্রকার ডিপ্রেশন না বা টেনশন যে সেল হচ্ছে না, না, প্রোডাক্ট কিনছেন আমার তো এরকম যে কিছু? যেটা বললাম আমার কন্টেন্ট ক্রিয়েশনের যে পেজটা জারিন তিশা, তো ওইখানে আমি হচ্ছে অর্গানিক স্কিন কেয়ার বা স্কিন কেয়ার নিয়ে ভিডিও বানাতাম। তো ওইখানে একটা ভালো পরিচিতি ছিল আমার। আমার ফার্স্ট প্রোডাক্টটা থাকে একটা হেয়ার প্যাক, তো ওইটা যেদিন আমি লঞ্চ করি তো ওই দিন বলি যে
এটা অ্যাসেনশিয়া। এখানে আমি আপনাদেরকে যেই হচ্ছে ডিআইওয়াই গুলো দেখাই, তো আমরা এখানে ওই প্রোডাক্টগুলোই বিক্রি করব। আমাদের ফার্স্ট দিন অর্ডার থাকে 5টা হেয়ার প্যাক। তো আমার কাছে ওইটা অনেক বড় ফার্স্ট ব্যাপার। দিনে হ্যাঁ, 5টা, এটা তো আসলে প্রথম দিনে অনেক। আমার 5টা হেয়ার প্যাক অর্ডার থেকে ওটা আমার কাছে মানে অনেক বড় ব্যাপার। কারণ স্বাভাবিকভাবে কেউ অনেকেই তো হতাশ হয়ে যায় যে অনেক দিন হ্যাঁ, ধরে অ্যাড রান করতেছে করতেছি বা কিছু ট্রাই হচ্ছে না। করতেছে, কিন্তু সেল হচ্ছে না। আরেকটা মজার কথা বলি, আমাদের অ্যাসেনশিয়ায় আমরা মানে 1.5 বছর পরে যে আমরা মানে বুস্টের দিকে যাই, 1.5 বছর পর্যন্ত আমরা বাকি সম্পূর্ণ টাইম অর্গানিক অর্গানিক পুরোপুরি। ভাবে আমরা আচ্ছা, চলছি আলহামদুলিল্লাহ। এন্ড 1.5 22 আমাদের থেকে বছর পরে 23 পর্যন্ত পুরোপুরি অর্গানিক। 1.5 আচ্ছা, বছর পরে যে আমাদের মনে হয় যে না, এখন একটু স্কেল আপ করা দরকার, এখন আরো মানুষজনের কাছে পৌঁছানো দরকার, আমরা এখন অনেকটা রেডি, সো বুস্টের দিকে তখন আমরা যাই। বাট প্রথম 1.5 বছর পর্যন্ত আমাদের কোনো বুস্ট লাগেনি আলহামদুলিল্লাহ। যেইটা তখন আমাদের পার মান্থ আপু কিরকম সেল ছিল, মানে এটা কত উনি বলতে কত পারবেন। আইটেম? এটা এটা বলো। এটা খুবই কম, খুবই কম। আমাদের তখন তো আমরা পড়াশোনার পাশাপাশি বেসিক্যালি বিজনেস করতেছিলাম। সো আসলে বিজনেস থেকে কত আসতেছে না আসতেছে এটা আসলে ম্যাটার করেনি, আমরা জাস্ট চালাই গেছি এতটুকু। তারপর কিরকম প্রোডাক্ট ডেলিভারি করতে হয়েছিল ভাই? 4-5টা পার ডে। পার ডে পার ডে 4-5টা, 4-5টা তো খুবই আসলে হ্যাঁ, অনেক। হ্যাঁ, হ্যাঁ, পার আমার ডে মনে হয় যে 4-5টা। হ্যাঁ, হ্যাঁ, অর্গানিক অনুযায়ী, কারণ হ্যাঁ। অর্গানিক আর শুরুতে তো অনেক টাফ। আরো একটা ব্যাপার, আমাদের যে ফার্স্ট বুস্ট আপটা আর কি, মানে একদিনে আমাদের ওই দিন হচ্ছে মনে হয় একদিনে অর্ডার আসে প্রায় 48টা অর্ডার আসে। একদিনেই হ্যাঁ, একদিনে হেয়ার প্যাক 48টা কোন অর্ডার প্রকার আসে, বুস্ট ছাড়াই? কোনো বুস্ট ছাড়া। তো ওইটার আবার আমি এরকম করছিলাম যে ওই প্রোডাক্টগুলো আমি কাস্টমারদের কাছে দিয়ে আসবো, মানে রংপুরে ওটা করছিলাম আর কি, যে আমি কাস্টমারদেরকে যে পার্সোনালি প্রোডাক্টসগুলো দিয়ে আসবো। তো ওই 48টা প্যাক, তো ওইটা থেকে আমাদের কাইন্ড অফ একটা 10,000 টাকার মতন একটা রেভিনিউ জেনারেট হয় ভালো। আচ্ছা, তো ওইটা থেকে আবার মনে করেন যে স্টার্ট হয়। কিন্তু এখন পর্যন্ত মানে আমরা অ্যাসেনশিয়াতে ওইরকম কোনো রিইনভেস্ট করিনি। যেই টাকা দিয়ে অ্যাসেনশিয়া স্টার্ট হয়েছিল, অ্যাসেনশিয়ার টাকা দিয়েই চলতেছে আর কি। এই অর্গানিক প্রোডাক্ট গুলো আপনারা কি নিজেরাই তৈরি করতেন না হ্যাঁ, নিজেরাই সোর্সিং তৈরি করি। করতেন? হ্যাঁ, ও আচ্ছা, কখনো সোর্সিং করতে হয়নি? সোর্সিং তো মাস্ট করতে বি, হয়। সোর্সিং তো হ্যাঁ, সোর্সিং তো সোর্সিং তো মাস্ট বি, করতে হয়। কারণ কিছু কিছু এই প্রোডাক্ট। ইনগ্রেডিয়েন্টস দেখা গেছে যে বাহিরের থাকে, আমাদের ইন্ডিয়ার থাকে, তারপরে হচ্ছে আমেরিকার থাকে, জাপানের থাকে, স্পেনের থাকে। তো এগুলো তো সোর্স করতে হয়, কারণ হচ্ছে একদম আচ্ছা, কোয়ালিটিটা ওইটা আপু এনশিওর আমরা করা। একটু পরে যাবো। তার আগে হুম, আপু আমরা এখানে স্কিপ করে গেছি যে হুম। ফ্যামিলি থেকে সাপোর্টটা কিভাবে দিল তখন? মানে আপনাদের দেখা গেছে যে বিজনেসেই আপনারা থাকবেন বা চাকরি আচ্ছা, করবেন না, এটা বা এটা কখন জানলো যে আপনার বিজনেস শুরু করছেন? তুমি দাও আগে, আমি পরে দিই। এটার ঘটনাটা হচ্ছে ইন্টারেস্টিং। আসলে আমাদের ফ্যামিলি থেকে জানতো না যে আমরা বিজনেস করি। ওর ফ্যামিলি জানতো না, আমার আমার ফ্যামিলি জানতো ডে ওয়ান থেকে। কারণ ওই যে আমার তো মানে বাসায় জিনিসটা নিয়ে আসতে হইতো, দিতে হইতো বাসায়, যখন রংপুরে আসলাম আর কি। তো আমার বাসায় যেটা, ওই যে যেটা বললাম, আবার আমার আব্বা হচ্ছে ব্যাংকার ছিলেন। আমার আব্বা অনেক ভালো পজিশনে ছিলেন আর কি। তো তখন আমার আম্মা আমাকে বলছিল যে আমাদের কি এখন টাকা পয়সার এত অভাব হয়ে গেছে যে তুমি হেয়ার প্যাক বিক্রি করবা, মানে আমাদের কি এত অবস্থা খারাপ যে তুমি মানুষের চুলের হেয়ার প্যাক বিক্রি করবা? তো আমি ওইদিন ফোনে আম্মুকে বলছিলাম যে ঠিক আছে, তাহলে এখন থেকে আর কাউকে আমার পরিচয় দিও না, যে আমি তোমাদের মেয়ে। সব ফ্যামিলিতেই হ্যাঁ, তো জিনিসটা হ্যাঁ, এরকম হয় শুরুর আমি দিকে। তোমাদের মেয়ে, এই পরিচয়টা দিও না। কিন্তু আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমার নিজের পরিচয় লাগবে, এটা আর কারণ কোনো আমাদের বাবা মারা গোয়িং আসলে ব্যাক নাই। উদ্যোক্তা ফ্রেন্ডলি, মানে লিনা দেখা গেছে যে তারা বুঝতে না, চায় এই না যে জায়গায় আবার আমার আরেকটা কথা আছে। হ্যাঁ, কথাটা হচ্ছে যে এখন যে সিচুয়েশনটা, ওই যে জাকির খানের কথা, এটা আমার কথা না, যে উনি বলছে যে আসলে আমাদের আব্বা আম্মারা আমাদেরকে গরিব দেখতে চায় না, সাকসেসফুল বড় লোক দেখতে চায়। আমি এই জিনিসটা খুব বিশ্বাস করি। এখন যখন আমি বলবো যে হ্যাঁ অনেকটাই সাকসেসফুল আমরা আলহামদুলিল্লাহ, আমরা এস্টাবলিশ করতে পারছি, তো এখন আবার সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে আমার আব্বা আম্মারা। মানে আমার 4 আব্বা আম্মা, ওর 2 আব্বা আম্মা, আমার 2 আব্বা আম্মা, এনারা হচ্ছে এখন আমার সবচেয়ে বড় সাপোর্টার। আমার কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমার অফিস, ফ্যাক্টরি, ডেলিভারি কয়টা যাচ্ছে না যাচ্ছে, মানে তারা খুবই সাপোর্ট করে এখন। এটা আসলেই সত্যি, কিন্তু শুরুর হ্যাঁ, দিকে কিন্তু শুরুর দিকে। তারাই সব হ্যাঁ, থেকে বড় এনিমি হয়ে যায়। হ্যাঁ, শুরুর দিকে ছিল না। না, আমি ভালো স্টুডেন্ট ছিলাম তো অনেক। তো আমার আব্বা খুব চাইতো যে আমি যেন টিচার হই, ভার্সিটি টিচার হই। এটা খুব চাইতো যে ভার্সিটি টিচার হইলে ভালো হবে, কিন্তু সেটা আসলে আনফরচুনেটলি সম্ভব হয়নি। তো এরপরে মানে এই মানে দুজন ফ্রেন্ড অবস্থায় বিজনেসটা হুম, করা অবস্থায় কি তারপর বিয়ের ব্যাপারটা কিভাবে আসলো? বলো, তুমি বলো, বিয়ের ব্যাপার কিভাবে আসলো? না, বিষয়টা হচ্ছে ওকে আমি অনেক আগে থেকে পছন্দ করতাম, and একটা সময় যায় হচ্ছে ওর সাথে আমার একটা ছোট রিলেশনশিপ ছিল, এন্ড এরপরে যখন আমার বিজনেসটা মানে মনে হচ্ছিল যে না এখন আমি হচ্ছে আমাদের নিজেদের এক্সপেন্সটা নিজেরাই বিয়ার করতে পারবো, তখন আমি আমার বাসায় ফার্স্ট বলি যে আমি বিজনেস করি অ্যান্ড আমি বিয়ে করতে চাই।
তখন কি পড়াশোনা শেষের দিকে না 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 আমরা পড়াশোনা সেকেন্ড ইয়ারে বিয়ে করছি। সেকেন্ড ইয়ারে বিয়ে করছেন? আমাদের ব্যবসা ওই যে বললো না 22 সালের 9 নভেম্বর, আমরা বিয়ে করছি 2023 সালের 14 সেপ্টেম্বর। তাহলে তো আপনাদের মানে মোটিভেট দেওয়া উচিত মানুষকে যাতে আর্লি বিয়ে করতে হ্যাঁ, হবে। এটা অবশ্যই ডেফিনেটলি। আর আরো একটা কথা যেটা যে আমাদের বিয়ে শাদী হওয়ার পরে আমাদের ব্যবসায় যে রিজিকটা বাড়ছে সেটা একদম মানে ওই যে আল্লাহ বলেন যে হচ্ছে আজকের তুমি বিয়ে করো। আজকের পডকাস্টটা যারা যারা দেখবে তারা সবাই আজকে তাদের আব্বু আম্মুকে ফরওয়ার্ড করবে। হ্যাঁ, যে বিয়ে শাদী করলে রিজিক বাড়ে যায়, এটা সত্যি কথা। বিয়ে এখান থেকে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি বিয়ে করতে হবে তাড়াতাড়ি, তারপরে বাসায় লুকায় টিউশন ফি দিয়ে বিজনেস শুরু বিজনেস শুরু করতে হবে। করতে হবে, আমরা হ্যাঁ, ডিটারমাইন্ড থাকলে। যদি দুটো জিনিস এখন কিন্তু পর্যন্ত আমরা ব্যবসার জানতে যে পারছি। ব্যাপারটা না, ব্যবসার পরিশ্রম কিন্তু অনেক। হ্যাঁ। এখন শুনতে খুব ভালো লাগতেছে, আমাদের দেখা গেছে এমনও দিন গেছে যে আমার ক্লাস থাকে, তারপরে হচ্ছে রোজার মাসের কথা যদি বলি, কোন রোজার মাসে আমি ঘুমাইতে পারতাম না, মানে 30 দিনেই আমার দেখা গেছে যে রাত্রে আমাদেরকে সব সোর্সিং করা, কারণ তখন তো কাউকে হায়ার করতে পারতাম না, যে কেউ একজন পোস্ট দিবে, কেউ একজন ভিডিও বানাই দিবে, কেউ একজন হচ্ছে প্রোডাক্টে ডেলিভারি করতে যাবে, সব কাজ ওই আর আমি করতাম। তখন আবার আলাদা থাকতাম, আমি হোস্টেলে থাকতাম, ও আর হোস্টেলে থাকতো। তো আমার এন্টিটি থেকে প্রোডাক্টগুলো ডেলিভারি হইতো, ওর এন্টিটি থেকে দেখা গেছে যে বুস্ট চালানো, বা না বুস্ট তো ফার্স্টে চালাইতাম না, সরি, এটা কাট করে দিয়েন। তো হচ্ছে কি বলে মানে কাট করে দিয়েনটাও থাক। আচ্ছা। তো এটা হচ্ছে মনে করেন ওর এন্টিটি থেকে ও পোস্ট দিত, ছবি টবি বানাতো, মানে গ্রাফিক্সের যে কাজগুলো ওগুলো ও করতো। তো ব্যবসা প্রচুর পরিশ্রম, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণে পরিশ্রমটা আমরা করছি। যখন আমাদের বিয়ে শাদী হয়, আমার আম্মা তারপর ওর আম্মা মাঝে মাঝে যে থাকতো, আইয়ুবির ব্যাপারটা, আইয়ুবির কালচারটা এরকম, এটা আমরা বলি যে আইয়ুবিতে পড়াশোনা করলে কেউ একটা প্রেম করার সাহস পায় না, আইয়ুবি এত প্রেশার দেয়। আমাদের ফার্স্ট উইকটা যায়, তারপরে থেকে আমাদের এক্সাম স্টার্ট হয়ে যায়, ভাইবা, কুইজ, প্রেজেন্টেশন। ক্লাসও তো মিস দেওয়া যাবে ক্লাস তো না। মিস দেওয়া যাবে না, 8টা ক্লাস মিস দিলে সেমিস্টার উইথড্র, ওই সেমিস্টার আপনি কন্টিনিউ করতে পারবেন না ক্লাসের। আবার নিজের টাকা দিয়ে যখন আপনি পড়তেছেন স্বাভাবিকভাবে, তখন একটা তো কাজ করে যে ভালো একটা রেজাল্টের ব্যাপার আছে, বাসায় তো বলতে হবে। তো এত পরিশ্রম, আমার দেখা গেছে যে আমি দিনে কখনো 4 ঘন্টা 5 ঘন্টাও ঘুমাইতে তো পারতামই না। আর আমার আর ওর আইবি লাইফে কোনো ফ্রেন্ড নাই যে ক্লাসের পরে 1 ঘন্টা বসে কারোর সাথে আড্ডা দিব। সবার তো ভার্সিটি লাইফে অনেক মানে চিল ফ্রেন্ড হয়, থাকে, অনেক চিল ফ্রেন্ড হয়। থাকে, তারপর হচ্ছে ঘুরতে যায়। আমার আইবিতে আমার আর ওর আইবিতে ফ্রেন্ড হচ্ছে ওর ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ড। আর কেউ নেই, মানে এটাই, যারা জব করে তারা ভাবে যে হয়তো বা আমার একটা বিজনেস শুরু করলে ভালো হতো, কিন্তু তাদের না আসলে একটা, আমি যেটা দেখছি যে রিল্যাক্স একটা টাইম থাকে, যে আপনার 5টার পরে সে কিন্তু রিল্যাক্স, তাকে আর টেনশন করতে হয় না। আমাদের কিন্তু জীবনে কোনো 5টা পর নর্মালি নাই। আপনারা হয়তো বা দুজন হাজবেন্ড ওয়াইফ দেখে এই হ্যাঁ, ঝামেলাটা হয় না, কিন্তু একজন বিজনেস একজন যদি জবে থাকতেন, সব থেকে বেশি চ্যালেঞ্জটা হচ্ছে যে আরেকজন বিরক্ত হয়ে যায়, এটা যে কারণ স্বাভাবিক সারাক্ষণ কথা। কলের উপর থাকতে হয়। স্বাভাবিক দেখা গেছে কথা, যে হ্যাঁ। কোনো রাত 1টা নাই 2টা নাই, যে কোনো সময় কল আসতে পারে, যে কোনো সময় জিনিসগুলোকে আগে ফেস তো করতে টেক্সটের হয়। হ্যাঁ। রিপ্লাইও আমরাই করতাম, যখন আমরা একদম স্টার্ট করছিলাম, ও আর আমি করতাম টেক্সটের রিপ্লাই। তো মানে কোথাও একটা গেছি, ঘুরতে গেছি, বা কারো একটা বিয়েতে গেছি, ইভেন কারো কেউ মারা গেছে ওইখানে গেছি, ওইখানেও যদি কোনো ইম্পর্টেন্ট কল আসে যে আপু এই ডেলিভারির এই প্রবলেম, এই কাস্টমার এই প্রবলেম, আমাকে ওইখান থেকে একটু সাইডে এসে হলে ওটা অ্যাটেন্ড করতে হয়। মানে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ মেনটেন করাটা খুবই টাফ খুবই টাফ। ব্যবসায়, যদি বড় হইতে চাই আর কি। নর্মালি এমনি টাইম পাস করলে আলাদা ব্যাপার। আসলে ঠিক। এরপরে বিয়ের পরে মানে ফাইনালি আসলে ডিসিশনটা তাহলে কে নেওয়া শুরু করলো, না আগে থেকেই ডিসিশন একজনে নিয়ে আসতো? না না আমাদের না, এরকম আমাদের কখনো এরকম হয় না। কখনোই হয় না। মানে মানে দুজন মিলে হ্যাঁ, সবকিছু আমাদের হয় কি, তুমি বলো গো। আচ্ছা, সবকিছু যদি ভাইয়ের উপর চাপায় দেয়, এটা তো এটা 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 ও সেফ সাইডে থাকার জন্য আমার বৈষম্য, উপর এটা একটা না? আচ্ছা, আমার উপর দিয়ে দিছে। আচ্ছা আমি বলতেছি মানে না। সেফ সাইড গুলো সব সে ইয়ে করে দেখা গেছে যে না না difficult না, গুলো আচ্ছা ভাইয়ের আচ্ছা দিকে আমি চাপা বলছি দেয়। আমাদের ডিসিশনটা কিরকম হয়, যেমন এক্সপার্টিসের উপরে হয়। আমার যেমন রিসার্চ করতে খুব ভালো লাগে, মানে বই পড়তে আমার খুব ভালো লাগে, একটা কোনো একটা বিষয় বা কিছু আমি এটা নিয়ে দেখা গেছে ঘন্টা পর ঘন্টা রিসার্চ পড়তেছি আর্টিকেলের পর আর্টিকেল পড়তেছি। আবার ওর হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো খুব ভালো হয়, কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন, আমরা কোথায় ইনভেস্ট করব, নেক্সট 5 ইয়ার্সের ভিশন কিরকম হবে, মিশন কিরকম হবে, এই ডিসিশনগুলো ওর থাকে। অ্যান্ড আমার ডিসিশন থাকে যে ও যে 5 ইয়ার্সের একটা গোল সেট করলো, আমার ডিসিশন থাকে ওই ছোট ছোট গোলগুলো কিভাবে আমরা একসাথে পূরণ করতে পারি। সো ডিসিশনটা সবসময় হয় কি, দুইজন মিলেই হয়। মানে একটা মিউচুয়ালিজমে এসে আমরা ডিসিশনটা নিই যে এটা করব, আচ্ছা ঠিক আছে, এটা করব, আচ্ছা ঠিক আছে। কিন্তু ঝামেলা যে হয় না তাও কিন্তু না, কখনো কখনো আমার মনে হয় যে এটা বেশি বেটার হবে বিজনেসের জন্য,
আবার ওর মনে হচ্ছে যে না এটা বেশি বেটার হবে বিজনেসের জন্য, তখনও আবার একটা মিউচুয়ালিজমে আসা হয় যাচ্ছে ঠিক আছে তাহলে এটা করি চলো। এক্ষেত্রে ভাই আপনার কি মনে হয় যে অ্যাজ এ ওয়াইফ পার্টনার না থেকে মানে বিজনেস পার্টনার না থেকে অন্য কোনো পার্টনার হলে ইজি হতো, না দেখা গেছে যে ওয়াইফ হতে জিনিসটা বেশি ইজি? না, আমি এটা মনে করি যে ওয়াইফ হতে বেশি ইজি হয়েছে জিনিসটা আমার জন্য। কারণ হচ্ছে আপনি একটু আগে যেটা বললেন যে হচ্ছে এই যে আমি যদি জব করতাম বা ও যদি জব করতো, আমি যদি বিজনেস করতাম, তাহলে হয়তো একটা ক্ল্যাশ থাকতো। যে ক্ল্যাশ সবার হয়তো থাকে না, এটা মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। হতে পারে যে কোনো একটা প্রবলেম হচ্ছে, ও হচ্ছে আমার লাইফস্টাইলটা বুঝতে পারতেছে না, আমি ওরটা বুঝতে পারতেছি না, আমাদের এরকম হয় না। অ্যান্ড বিজনেসের ক্ষেত্রে ধরেন আমাদের 24 ঘন্টায় অফিস কিরকম, আমরা বাসায় একসাথে আসি, বাসায় আমরা ডিসকাস করতেছি যে আচ্ছা এটা এইভাবে করা যায়। ইভেন আমাদের আমাদের হচ্ছে গল্পের টপিক থাকে হচ্ছে বিজনেস। আমাদের ওই যে হয় না অনেকের টপিক অন্যান্য থাকতে কখন পারে। আবু বোরিং হয়ে বলে না যে তুমি শুধু বিজনেস নিয়েই কথা বলো আর আমাদের আমাদের পার্সোনাল বোরিং, আমরা এরকম সব কিছু থেকে হয় বেশি না? মজা পাই বিজনেস নিয়ে কথা বললে। তাহলে তো ভালো। আর যতটুক দুজনে তো জানি যে যতটুক তো বিবি মানে আপনাদের হ্যাঁ দুজনেই বিবিএর বিবিএ এই, মার্কেটিং, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা এই দিকটা কিভাবে মানে আপনাদের এডুকেশন যেহেতু মানে মার্কেটিং সাইডে, তো এটা কিভাবে বিজনেসের মধ্যে ইউজ করতে পারছেন বা কতটুকু কাজে দিছে? প্র্যাকটিক্যালি বলতে গেলে যে বিবিএর যে মানে পড়াশোনাটা আমাদের করা হয়, এটা হয়তো মনে হবে যে না এটা বিজনেসে কোনো কাজে লাগতেছে না। হুম। মানে স্বাভাবিকভাবে দেখলে মনে হয় যে না এটা আসলে কোনো কাজে লাগতেছে না। বাট যখন হচ্ছে আপনি কিছু সিচুয়েশনের মধ্যে পড়বেন বা হচ্ছে উম, আহ, কিছু কিছু সিচুয়েশনে দেখা যায় যে ওই নলেজগুলা সামহাও আপনাকে হেল্প করতেছে, সামহাও হেল্প আমার করতেছে। মনে হয় যে অনেক বেশি হেল্প করে। কেন বলি? কেস স্টাডি যেগুলো আমাদেরকে শেখানো হয় বা পড়ানো হয়, ওই ভুলটা আগে শিখায় দেয় যে এটা ভুল হইতে পারে। এখন আমি যখন ওটাকে রিলেট করি যে আচ্ছা আমারও তো ব্যবসায় এই ঝামেলাটা হচ্ছে বা আমার এই অনলাইনে এখন এই ট্রেন্ডটা চলতেছে, ওটা যদি আমি ফলো না করি তাহলে হয়তো আমার ওই যে সেলের একটা আপ ডাউনের একটা ব্যাপার হবে। তো যদি আপনি এপ্লাই করতে পারেন, বুঝে এপ্লাই করতে হুম পারেন হুম তাহলে অনেক ভালো, হুম। অনেক আচ্ছা এই ভালো। দিকটা থেকে আপু আসলে এতক্ষণ থেকে তো আমরা শুধু সাফল্যের গল্পই শুনলাম, মানে সব থেকে মানে চ্যালেঞ্জিং টাইম কোনটা ছিল অনলাইনে আসার পরে? যে ধরেন অনেকগুলো প্রোডাক্ট স্টক সেল হচ্ছে না বা যেকোনো ধরনের বা নেগেটিভ রিভিউ বা প্রোডাক্ট কেউ একটা খারাপ বলছে, এই জিনিসটা মানে কখন কেমন প্রোডাক্ট ছিল? খারাপ হওয়া বা ভালো হওয়া এটা সব বিজনেসেই আছে, ঠিক আছে, সবার সবকিছু কিন্তু ভালো অনেক লাগে। বেশি টেনশন বা ওই জিনিসটা অনেক বেশি মনে আচ্ছা হয়েছিল আমি যে একটা ঘটনা বলি চ্যালেঞ্জিং তাহলে। হচ্ছে এরকম? এটা হয়েছিল কি, আমরা যখন মহতরমা স্টার্ট করি, মহতরমা হচ্ছে আমাদের ক্লোদিং লাইনটা, এটা আচ্ছা। যখন আমরা স্টার্ট করি তখন আসলে আমরা ওই যে বললাম আমরা ক্লোদিং বিজনেস একদম নিউ, বুঝিনি যে কিভাবে স্টার্ট করব না করব। তো আহ, আমরা করি কি একটা বিগ অ্যামাউন্টের টাকা মহতরমায় লাগাই দিই, আচ্ছা। ভালো অ্যামাউন্টের টাকা লাগাই দিই, কারণ ওই যে আমাদের এসেনশিয়াল যেহেতু যেমন 24,000 টাকা দিয়ে শুরু, মহতরমা এরকম 24,000 টাকা দিয়ে শুরু হয়নি। তখন একটা ভালো অ্যামাউন্টের টাকা ছিল হাতে, তো আমরা ভাবি যে আসলে এটা লাগাই দিলে তো অবশ্যই ডেফিনেটলি টাকাটা উঠে আসবে। হুম। কিন্তু ওই হিসাবগুলো আসলে আমাদের পরবর্তীতে ওটা আমরা ওইভাবে সেল করতে পারিনি। যে মোহতারমার শুরুটা আপু হিসাব দিই। হ্যাঁ হিসাব দিই। আচ্ছা। তো আমরা ওইটাকে ওইভাবে সেল করতে পারিনি অ্যান্ড আমরা আসলে কাস্টমার ডিমান্ডটা ওই জায়গায় বুঝি নাই। আমাদের যেই মার্কেট ছিল ওইভাবে আমরা রিসার্চ করি, যে একটু ওভার কনফিডেন্ট একটা ব্যাপার চলে আসে না? তো ওই ওভার কনফিডেন্টের কারণে আমার মনে হয়েছে যে এটা হয়তো ভালো কাজ করবে, তো এটা একটা খুব বড় অ্যামাউন্টের আমরা সোর্স করে এটা দিয়ে স্টার্ট করে ফেলি। তো তারপরে যখন একটু মার্কেট রিসার্চ করলাম, একটু কাস্টমার বুঝলাম, তখন বুঝলাম যে আসলে আমরা ভুল প্রোডাক্ট চুজ করছি। অ্যান্ড ওই প্রোডাক্টসগুলো, বেশ কিছু প্রোডাক্টস এখনো আমাদের কাছে আছে যেগুলোকে আমরা এখনো সেল করতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ যেটা ওটা আমাদেরকে কোনো পেইন দেয়নি বা এখনো দিচ্ছে না, কারণ হচ্ছে আমাদের যে বাকি যেই বিজনেসগুলো আছে কিন্তু ওইগুলাতে সিঙ্গেল শুরু করতে গেলে তো ওটা একটা তখন পেইন একদম ভরা। থাকে। তো সেক্ষেত্রে আপনার মানে কোন জিনিসটা মনে ছিল ভুল? যে এইটার কারণে এই জিনিসগুলো এখন ওভার পর্যন্ত সেল কনফিডেন্স। হয়নি? ওই যে আচ্ছা। অ্যাসেনশিয়াল যখন স্টার্ট করছিলাম খুব কম টাকা দিয়ে স্টার্ট করছিলাম, মানুষ বুঝছিলাম যে কিরকম হবে না হবে। অ্যাসেনশিয়াল যেমন প্রত্যেকটা প্রোডাক্ট একটু একটু করে অ্যাড করা হয়েছে, যেমন আগে একটা হেয়ার প্যাক ছিল, তারপর ফেস প্যাক আসছে, তারপরে হচ্ছে হেয়ার টনিক আসছে, তারপর অয়েল আসছে, তারপর সোপ আসছে, এইভাবে মানে মার্কেট বুঝে কোনটা দরকার না ওইভাবে। কিন্তু আমরা তো ওই যে ওই টাকাটা তখন একটু ভালো অ্যামাউন্টে ছিল, তো আলহামদুলিল্লাহ তখন ভাবছি যে কেন হবে না, হবে তো, চলবে, ভালো চলবে। কিন্তু আসলে আমাদের কাস্টমারের ডিমান্ড ওটা ছিল না ওই সময়। এটা বিজনেস, একটা যে কোনো বিজনেস ধরা স্টার্ট ছিল। করার আগে আসলে এটা একটা লেসন, হুম, ঠিক আছে, এটা একটা লেসন যে কোনো বিজনেস স্টার্ট করার আগে আসলে মার্কেট রিসার্চ করাটা অনেক প্রপারলি দরকার। খুবই ইম্পর্টেন্ট। আমরা যদিও মার্কেটিং এর স্টুডেন্ট, তারপরেও আমাদের এখানে মানে এই যে ওভার কনফিডেন্স এর একটা ব্যাপার, তখন আমার ফলোয়ার্স অলমোস্ট 100K,
অনেক ভালো একটা ফলোয়ার্স, মানে যাই পোস্ট করি তাই ভাইরাল হয়ে যায়, যেটাই দিই ওইটাই আপু এটা কোথায় থেকে, ওটা কোথায় থেকে, এটা কই থেকে নিছেন, এরকম একটা ব্যাপার। তো আমরা ভাবছি যে অবশ্যই তাহলে আমি যেগুলো পড়তেছি তো সেটার তো একটা ভালো ডিমান্ড থাকবেই, কিন্তু ওই জিনিসটা আসলে আমাদের একটা ভুল ডিসিশন ছিল ডেফিনেটলি। যে অর্গানিক যেই কথাটা এখন তো দেখি আমরা ম্যাক্সিমাম প্রোডাক্টের পিছনে লাগায় বা সামনে লাগানো ওদের অর্গানিক প্রোডাক্ট বা অর্গানিক মানে একটা সেল হওয়ার জন্য আলাদা একটা মার্কেটিং হুম পারপাসে হুম ইউজ হুম। হয়। তো আপনার ক্ষেত্রে এখন কি মনে হয় যে আসলে কি মানুষ এটার উপরে ভরসা পায়? অর্গানিক প্রোডাক্টের যে মার্কেট সেটা এক নাম্বার অনেক বড়। মানে আপনি যদি ভালো প্রোডাক্ট মানুষকে দিতে পারেন, মানুষ ডেফিনিটলি অর্গানিক প্রোডাক্ট নেয় এবং বিশ্বাস করে। আর সব প্রোডাক্টের অর্গানিক লেভেল এটা আমি বলতে পারতেছি না। কিন্তু অর্গানিক হওয়ার জন্য যে ওখানে কোনো মানে প্রিজারভেটিভস থাকা যাবে না বা কেমিক্যাল জিনিসপত্র থাকা যাবে না, অর্গানিক ওয়েতে বানাইতে হবে। এই জিনিসপত্রগুলো মেইনটেইন করলে তারপর সেটাকে অর্গানিক বলা যায়। এখন আ মানুষ বিশ্বাস করে না, অবশ্যই করে। আমি দেখছি যে করে, অনেক ভালোভাবে বিশ্বাস করে। আবার অনেকে আছে যারা অর্গানিকে দেখা গেছে যে খারাপ প্রোডাক্ট পাওয়ার পরে এখন আসলে অর্গানিক জিনিসটাতে ওরকমভাবে ট্রাস্ট করতে পারে না। আবার আরেকটা জিনিস দেখবেন যে এখন হচ্ছে মানুষজন আবার রুটেড হচ্ছে। নেচারের কাছে আসতে চাচ্ছে। নেচারের আগের যে জিনিসপত্রগুলো ছিল যেমন কাঁসার বাটিতে, প্লেটে খাওয়া-দাওয়া করা। তারপর হচ্ছে প্লাস্টিক এভয়েড করা। প্লাস্টিক কিন্তু একসময় খুব চলত। মানে সবকিছুতেই মানুষ প্লাস্টিকটা ইউজ করত। বাট এখন ওই যে স্টেনলেস স্টিল ইউজ করা বা স্টিল ইউজ করা, যেমন তারপর স্কিনের ক্ষেত্রেও তো আগে ফেয়ার অ্যান্ড লাভলি হ্যাঁ। খুবই ভালো চলতো। আচ্ছা। তো এখন দেখা গেছে যে সেই জিনিসপত্রগুলো থেকে মানুষ ingredients টা জানতে চায়। যে এটার মধ্যে কি, কি আছে? এটা কোনটা কোন কাজে হেল্পফুল হবে? মানে স্বচ্ছতাটা পছন্দ করে। যে আসলে নারকেল তেল একটা ব্যবহার করতেছে। সে নারকেল তেলটা কি খাওয়া যাবে? যদি একটা নারকেল তেল খাওয়া যায় তাহলে তো সেটা এপ্লাই করা ডেফিনিটলি যাবে। আমার ২ আচ্ছা। টা কোর্স করা হইছে Udemy থেকে। কারণ আমি বাংলাদেশে ওরকম কোনো কোর্সের মানে সোর্স পাইনি যে যেখানে হচ্ছে যেয়ে প্র্যাকটিক্যালি করা যায়। সো আমি Udemy থেকে, ওটা একটা অনলাইন প্ল্যাটফর্ম অবশ্যই আপনারা জানবেন। ওইখান থেকে আমার ২ টা কোর্স করা হইছে। আচ্ছা। ওখান থেকে প্রোডাক্ট, করে তারপরে প্রোডাক্ট গুলো হ্যাঁ। করা। আচ্ছা। মানে ইনশাআল্লাহ ইচ্ছা আছে আস্তে, আস্তে ডিপ্লোমা করার ইচ্ছা আছে ইন্ডিয়া তাহলে থেকে। তো খুবই ভালো। হ্যাঁ, তো এরপরে তো আবার ইনশাআল্লাহ। কোরিয়ান প্রোডাক্ট নিয়েও শুরু করলেন কাজ। তো হ্যাঁ, এই কোরিয়ান ক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোরিয়ান আর হচ্ছে অর্গানিক এই ২ টা প্রোডাক্টের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্যটা মাইন্ডসেটে বলব আমি। আচ্ছা। কারণ কোরিয়ান যে স্কিন কেয়ার গুলো ওরা হচ্ছে কিন্তু সায়েন্স অ্যান্ড হচ্ছে নেচার এই দুটাকে মিক্স করে বানায়। দুটাকে একসাথে কম্বাইন করে একটা ইমপ্যাক্টফুল জিনিসপত্র তৈরি করে। আর অর্গানিক যেটা ওইখানে হচ্ছে জাস্ট নেচার। মানে ন্যাচারাল একটা জিনিস আমরা যেটা আমাদের নানি দাদিদের কাছ থেকে দেখছি যে বেসন লাগালে স্কিন অনেক হেলদি থাকে, চুলে হচ্ছে মেথি লাগালে চুলটা অনেক সিল্কি হয়, সফট হয়। তো যাদের বিশ্বাসটা যেরকম, আর এখানে আমি আরেকটা কথা বলবো, বাজেটের একটা ইস্যু আছে। হুম। যারা অর্গানিক স্কিন কেয়ার কেনে বা করে তাদের বাজেটটা একটু লিমিটেড থাকে। আর যারা কোরিয়ান স্কিন কেয়ার কিনে বা যারা কোরিয়ান স্কিন কেয়ারে বিশ্বাসী, কোরিয়ান স্কিন কেয়ারের বাজেট একটু হাই থাকতে হবে। মানে একটা স্টুডেন্ট বাজেট আপনি কখনোই কোরিয়ান স্কিন কেয়ার ওরকমভাবে করতে পারবেন না। আর কোরিয়ান স্কিন কেয়ারটা এখন গোটা ওয়ার্ল্ডেই ডমিনেট করতেছে। আ মানে কোরিয়ান স্কিন কেয়ারের পজিটিভ রিভিউজ, ফিডব্যাক মানুষ বাংলাদেশের চাহিদাটা কেমন? অর্গানিকের পাশাপাশি প্রচুর চাহিদা। কোরিয়ান না অর্গানিক বেশি? কোরিয়ান বেশি আমার মতে। কোরিয়ান বেশি। হ্যাঁ, তো কোরিয়ান কোরিয়ান বেশি। শুরুর পরেও তাহলে হতাশ হতে হয়নি? না, আলহামদুলিল্লাহ একদমই না। আমাদের কেসেরা স্টার্টিং এর বয়স ৩ মাসের মতো হচ্ছে। ৩ মাসে আমার মানে শুধু আমি স্টক আউটই হয়ে যাচ্ছি, স্টক আউটই হয়ে যাচ্ছি। আমি যতই স্টক করি না কেন আমি ফুল দিতে পারতেছি না আলহামদুলিল্লাহ। কারণ ওই যে অথেন্টিসিটির একটা ব্যাপার আছে। আবার কোরিয়ান স্কিন কেয়ার মেড ইন কোরিয়াও আছে, আবার মেড ইন জিনজিরাও আছে। তো এজন্য কাস্টমাররা খুব টেনশনে থাকে যে যেখান থেকে আমি জিনিসটা কিনতেছি যেন অথেন্টিক হয়। সো আমাদের যেহেতু ৩ টা বিজনেস মানে এর আগে ২ টা বিজনেস এসএসএম মহতরমা। তারপর আমার একটা পার্সোনাল এন্টিটি থেকে একটা পরিচয় জারিন তিশা কনটেন্ট বানানো। আর আমার তো স্কিন কেয়ার নিয়েই কনটেন্ট বানানো এবং ৩ বছরে আমার অনেক পেজের সাথে কোল্যাব করা হইছে। স্কিন কেয়ার রিলেটেড পেজ, ওদের সাথে পিআর রিসিভ করা, কোল্যাব করা। তো ওই জায়গা থেকে মানুষজন আমাকে চেনে যে জারিন আপু তো স্কিন কেয়ার নিয়ে ভিডিওস বানায়। তো তখন যখন আমরা একটা চিন্তা করলাম যে আচ্ছা একটা স্কিন কেয়ারের পেজ খোলা যায় কিনা, ব্র্যান্ড খোলা যায় কিনা। তো তখন যখন খোলার পরে আমাদের খুবই ভালো রেসপন্স। এই আর জিনিসগুলো আপু কিভাবে মানে কোরিয়ান প্রোডাক্ট গুলো কি ইম্পোর্ট করে আপনারা সরাসরি নিয়ে আসতেছেন? না দেখা গেছে যে না, এখানকার যারা ইম্পোর্টারের হচ্ছে মাধ্যমে? হ্যাঁ, তুমি বলো এবার। আচ্ছা, আহ,
কোরিয়ান স্কিন কেয়ার বেসিক্যালি হচ্ছে যাই যারা হোক আপু সুযোগ দেয় আপনার কথা বলার আরকি। না বিষয়টা হচ্ছে কি আমি একটু কম কথা বলি, ওই জন্য হচ্ছে কোনো প্রবলেম হয় না। আর ও অনেক কথা বলে, আমি কথা শুনি, আমার কথা শুনতেই ভালো লাগে, আমি কথা একটু কম বলি। হ্যাঁ, দুজনের এটা হয় ভালো, তো একজন একটু কম শুনবে, একজন একটু কম বেশি বলবে আমি আর কি। হচ্ছে এক্সট্রোভার্টের উপরে এক্সট্রোভার্ট আর ও হচ্ছে ইন্ট্রোভার্ট, একদমই ইন্ট্রোভার্ট। And এটা আমি যখন কাজ করি তখন আমার আশপাশে কারো থাকা নিষেধ। আমি হচ্ছে একদম, ও সবসময় আমাকে বলে যে আমাকে একটা গুহা বানাই দিবে, সেই গুহার মধ্যে আমি ঢুকে থাকবো। ঠিক আছে? আমার মানে অফিসের মধ্যেও যখন মানে আমি কাজ করি, আমি বেশিরভাগ সময় দেখা যায় জানালার পর্দা সবকিছু বন্ধ করে রাখি, আমি কাজ করতেছি। আমি এরকম। ইম্পোর্ট প্রোডাক্টের হ্যাঁ, ব্যাপারে ফেলছিলাম মনে হয়। ইম্পোর্টের যে ভাইয়া কোশ্চেনটা একটু আরেকবার বলুন। মানে ইম্পোর্ট প্রোডাক্ট মানে আপনারা কিভাবে কোরিয়ান প্রোডাক্ট গুলো আসলে নিয়ে আচ্ছা, আসতেছেন? ইম্পোর্টের যে কোরিয়ান প্রোডাক্টগুলো আছে এইগুলো বেসিক্যালি আমরা আমাদের কেসেরা স্টার্ট করার আমাদের ফার্স্ট রিজন ছিল হচ্ছে আমরা অথেন্টিক হচ্ছে প্রোডাক্ট। আমরা অথেন্টিক প্রোডাক্ট হচ্ছে দিব কাস্টমারদেরকে। অনেকেই অথেন্টিক প্রোডাক্ট খুঁজে পায় না, সো আমরা অথেন্টিক প্রোডাক্টটা দিব অ্যান্ড আমরা এটা এনশিওর করি যে আমাদের কাছ থেকে যেই প্রোডাক্টগুলো নিবে, যে আমাদের কাছ থেকে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট নেবে, সে মাস্ট বি অথেন্টিক প্রোডাক্ট নেবে। যদি সে না নেয় আমাদেরকে বলবে, আমরা রিটার্ন নিয়ে নেব। ঠিক আছে? অ্যান্ড আমরা যাদের কাছ থেকে এটা নেই করি, আমরা হচ্ছে আপনি যেটা প্রশ্ন করলেন বেসিক্যালি যে কোরিয়ান প্রোডাক্ট ইম্পোর্ট, আমরা ডিরেক্টলি ইম্পোর্ট করি না, আমরা যারা হচ্ছে অথরাইজড ইম্পোর্টার তাদের কাছ থেকে প্রোডাক্ট সোর্স করি। অ্যান্ড যদি কখনো মানে কেউ বলে যে না কেসেরার প্রোডাক্ট ফেক, এখান থেকে কোনো ফেক প্রোডাক্ট পাইছে, আমি এনশিওর করতে পারি যে তার কাছ থেকে আমরা ওই প্রোডাক্ট ব্যাক নিব। অ্যান্ড আমরা যাদের কাছ থেকে প্রোডাক্ট নিই তাদেরকে আমরা এটা মানে অবশ্যই তাদের সাথে এই বিষয়ে কথা বলবো যে আমাদের কাছে মানে কিভাবে এই প্রোডাক্টটা আসছে। কারণ আমরা এই জায়গায় একদম সলিড থাকতে চাই যে কেসেরা থেকে যেই প্রোডাক্ট যাবে একদম মানে 100% আমরা অথেন্টিক। হচ্ছে কোনো লাগেজ পার্টির কাছ থেকে কোনো কিছু নিই না, এটা হচ্ছে একদম সোজা কথা। সরাসরি যা ইম্পোর্টারের কাছে। আসে সব বাংলাদেশ সরকারকে ট্যাক্স টোকেন দিয়ে যে প্রোডাক্টগুলো বাংলাদেশের মধ্যে ঢোকে, যে ইম্পোর্টারের কাছে আসে, সেই ইম্পোর্টার আবার হোলসেল করে, সেই ইম্পোর্টার কাছ থেকে আমরা হোলসেল হিসেবে নিয়ে নিই। আচ্ছা, যেটা বললেন আপু, যে ট্রেন্ডের ব্যাপারটা, হুম যে ট্রেন্ড ফলো করা বা হুম হুম আপনার দেখা গেছে যে মাঝখানে আপনার বুস্ট ছাড়াই অনেক হুম বেশি হুম রিস্ক ছিল, পরে দেখা গেছে যে হুম। বুস্টিং এ যেতে হয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে যদি বলতেন যে ট্রেন্ডটা কিভাবে আপনারা ফলো করেন বা আপনারা নিজেরাই ট্রেন্ড তৈরি করেন কিনা? মাঝে মাঝে যেটা হয় যে সব ট্রেন্ডে তো ঘা ভাসানো যাবে না। আমার বিজনেস যেই রিলেটেবল সেই টাইপের ট্রেন্ডগুলো আমরা অবশ্যই ফলো করার চেষ্টা করি। এখন যেমন আমাদের একটা পুরা টিম আছে যারা এডিট করে, মার্কেটিং রিসার্চ করে, তারপরে হচ্ছে সেই অনুযায়ী পোস্ট বানায়, ভিডিওস বানায়, সেসব জিনিসপত্রগুলো দেখে। এখন যখন হচ্ছে মানে কোনো ট্রেন্ড চলে তখন ডেফিনেটলি আমরা ওই ট্রেন্ডগুলোকে ফলো করার চেষ্টা করি, কারণ এখন বিজনেসটা টোটালি হয়ে গেছে কন্টেন্ট মার্কেটিং এর উপরে। যার কন্টেন্ট যত ভালো, যার কন্টেন্ট যত রিচ, তার বিজনেস তত ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। তো সেই ট্রেন্ডগুলো ফলো করা হয়। আর ট্রেন্ড তৈরির যে ব্যাপারটা, ট্রেন্ড তৈরি করাটা ডিফিকাল্ট, বাট কখনো কখনো দেখা যায় যে কোনো পোস্ট ভাইরাল হয়ে যায় খুব ভালোভাবে, তো ওইটা তখন আবার ট্রেন্ড হয়ে যায়, তখন ওইটা আবার ইভেন অন্য পেজরা ফলো করে। তো এটা হয়, এটা বেশ কয়েকবারই হয়েছে, কিন্তু আমাদের এসেনশিয়ায় মানে আমাদের এসেনশিয়া কিন্তু এখন মানে যতটা না অর্গানিক স্কিন কেয়ার কে ফোকাস করে, তার থেকেও মানে কাইন্ডা বেশি ফোকাস করে হচ্ছে মানে আমরা চায়না থেকে কিছু স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার টুলস নিয়ে আসি, এইগুলোর উপর অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরি বেসিক্যালি যেইগুলো ওইগুলো নিয়ে আসি। সো অনেক সময় দেখা যায় যে এই যে চায়না থেকে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসি, সামহাও আমাদের কোনো একটা পোস্ট হচ্ছে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হয়ে অ্যান্ড গেছে। ইভেন এমন দেখা গেছে যে আমরা ওই প্রোডাক্ট মানে যেই প্রোডাক্ট আমরা স্টকে রাখছি, ওই প্রোডাক্ট 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হয়ে গেছে। চায়না থেকে তো একটা প্রোডাক্ট আসতে সময় লাগবে, অ্যাটলিস্ট মিনিমাম 10 দিন সময় লাগে চায়না থেকে আসতে, 10-15 দিন লাগে। 10-15 দিনের মতো সময় লাগে। আমরা কাস্টমারের কাছ থেকে অর্ডার নিয়ে আসি, অথচ আমাদের কাছে তো প্রোডাক্ট নেই। দেখা গেছে যে ওই সেম প্রোডাক্ট তখন আবার অন্য পেজ থেকে মানুষ নিয়ে নিতেছে। আমাদেরকে তখন স্টার্ট করলাম আমরা, ভাইরাল করলাম আমরা, তখন ওই প্রোডাক্ট এটা হয়। এখন ওটা আমরা চিন্তা করি যে রিজিক, আল্লাহ যার যতটুকু তা রিজিক অবশ্যই রাখছে হ্যাঁ। ওইটাই যেহেতু আপু হবে দুজনের অবশ্যই। মার্কেটিং এর প্লাস এতদিনের একটা এক্সপিরিয়েন্স, তো সবাই তো ভাবে যে একটা পেজ খুলে হয়তো বা বুস্ট করলে আমার প্রোডাক্টটা সেল হবে। হুম। তো এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখেন যে আসলে বুস্টিং এর উপর ডিপেন্ড করেই কি একটা পেজ মানে তৈরি করা সম্ভব বা একটা বিজনেস এইটা তৈরি একটা করা সম্ভব? খুব টেকনিক্যাল কোশ্চেন করছেন। টেকনিক্যাল কোশ্চেনটা কিরকম, বুস্ট না করলে আপনার ব্যবসা বড় হবে না, এটা একটা যেমন সত্য কথা, তেমন হচ্ছে শুধু বুস্টের উপর ডিপেন্ড করে থাকলেও আপনার ব্যবসা বড় হবে না। অর্গ্যানিক অ্যান্ড বুস্ট দুইটার একটা কম্বিনেশন থাকতে হবে সবসময়। যখন মনে করেন আপনার রেগুলার পোস্ট ভালো যাচ্ছে না, তখন আপনি যত হাই লেভেলেরই বুস্ট করেন না কেন,
রেজাল্ট খুব একটা ভালো হয় না। আবার যখন মনে করেন আপনার অর্গানিক পোস্টের সংখ্যা অনেক ভালো, তখন আবার ফেসবুক ডিমান্ড করে যে বুস্ট করো, না হলে কিন্তু রিচ কমাই দিব। মানে ওপেনলি বলে বাট ফেললাম, এখানে সরি, বাট এখানে কিন্তু একটা ব্যাপারটা কিন্তু এরকমই। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে শুধুমাত্র বুস্টের উপর ডিপেন্ড করে কোনো বিজনেস কখনো গ্রো লং করা টাইম সম্ভব সাস্টেইন না। করবে না। আম, কারণ হচ্ছে সবার ফার্স্টে হচ্ছে আপনার প্রোডাক্ট হুম হচ্ছে ফার্স্ট অফ অল প্রোডাক্ট ভালো হইতে হবে, হুম কাস্টমারের কাছে ওটা ডিমান্ড থাকতে হবে। যদি কাস্টমারের কাছে ডিমান্ড না থাকে, আপনি যত মানে যেই প্রোডাক্টই আনেন না কেন, যত কোটি কোটি টাকার আপনি বুস্টই করেন না কেন, রিপিট কাস্টমার থাকতে হবে। কোনো লাভ হবে না হুম আসলে। যদি আপনার প্রোডাক্ট মানে ভালো না হয়, মানুষের ওই প্রোডাক্টের প্রতি ডিমান্ড না থাকে। যেমন আমি যেটা বললাম যে প্রথম 1.5 বছর পর্যন্ত অ্যাসেনশিয়াতে আমরা কোনো বুস্ট করিনি, মানে টাকা খরচ করে মার্কেটিং করিনি, যেটা এটার কিন্তু পিছনে বর্তমানে তো অনেকেই বলে যে বর্তমানে যারা আর কি নতুন শুরু করে যে বুস্ট ছাড়া আসলে বিজনেস করা বর্তমানে সম্ভব না, বা ফেসবুককে টাকা বেশি বুস্ট দিতে হয়। বুস্ট হচ্ছে তো ভাইয়া সেকেন্ড লেয়ারের একটা জিনিস। হুম কারণ ফার্স্ট লেয়ারে আপনাকে আগে মার্কেটের ডিমান্ড বুঝতে হবে, সেই ডিমান্ড অনুযায়ী আপনাকে প্রোডাক্ট আনতে হবে। প্রোডাক্ট আনার পরে আপনি কাস্টমারের কাছে রিচ করবেন কিভাবে, হুম এটা হচ্ছে ফার্স্ট অফ অল। এই রিচ করার ক্ষেত্রেও আরেকটা বিষয় আছে যে আপনার কন্টেন্ট যেটা একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে প্রেজেন্ট করার যে এই কন্টেন্ট আপনার প্রপার হইতে হবে। অ্যান্ড তারপরের লেয়ারে হচ্ছে আপনি বুস্টে যাবেন। আর আমাদের ওই 1.5 বছরটা, প্রথম 1.5 বছরটা ওরকম ভাবে গেছে যে ওয়ার্ড অফ মাউথ। আমি নিছি, আমার ফ্রেন্ডকে বলছি এই ফেস প্যাকটা অনেক ভালো, তুই ব্যবহার কর। তারপর ও ব্যবহার করে আবার আরেকজনকে বলছে যে এটা অনেক ভালো, এটা ব্যবহার কর, এরকম। তো এখন যেমন স্কিন কেয়ারের ব্যাপারটা যদি বলি, কেসেরার কোরিয়ান স্কিন কেয়ারের যে ব্যাপারটা, এখন যারা ইউজ করতেছে, প্রোডাক্ট নিচ্ছে, তো তো অবশ্যই স্ক্যান করে দেখে যে প্রোডাক্ট অথেন্টিক কি অথেন্টিক না। তারপর ওর ফ্রেন্ডকে বলে আমি ওখান থেকে নিছি। তো ওই রিপিট কাস্টমারের যে সংখ্যাটা, আপনার প্রোডাক্টের অথেন্টিসিটিটা অনেক ইম্পর্টেন্ট। প্রোডাক্ট যদি অথেন্টিক না হয়, যত টাকাই আমি বুস্ট করি না কেন, যতই আমার অর্গানিক রিচ থাকে না কেন, আলটিমেটলি আপনি ইউজ করবেন কিন্তু রাইট। প্রোডাক্টটা ভালো না হইলে। আর এখন যারা নতুন উদ্যোক্তা আছে বা নতুন কেবলই শুরু করতেছে, সবাই চিন্তা করে কি হয়তো একদিনে ভাইরাল হয়ে যাব, কিন্তু গল্পটা কিন্তু একদিনের কখনোই না। মানে অনেক হ্যাঁ, স্ট্রাগল, অনেক অনেক টাইম। স্ট্রাগল হ্যাঁ, করতে হবে। যারাই মনে করেন একটু সবাই তো শুধু সাকসেসফুল, সাকসেসটাই দেখে, হ্যাঁ কিন্তু এর হ্যাঁ, পিছনের না হিস্ট্রিটা আসলে ওই তাদের যে কম। মানে স্ট্রাগলের গল্পটা কিন্তু আমাদেরও দোষ আছে, আমরাও ওইভাবে কখনো সামনাসামনি বলতে চাই না, হুম। ভাবি যে হয়তো মানুষ কি চিন্তা করবে না চিন্তা করবে। বা অনেকে জিনিসটাকে মডিফাই করে কাস্টমাইজ করে বলে যে হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ টাকার অ্যামাউন্টটা হ্যাঁ বলে, হ্যাঁ বা হ্যাঁ বা হ্যাঁ নিজের ব্র্যান্ড ভ্যালুকে বাড়ানোর জন্য হ্যাঁ ওই হ্যাঁ অনেক কিছু হাইড করে। হাইট করে। হ্যাঁ। বাট এই মানে যতই একটা একটা পজিশনে আপনি যত বড় বড় বিজনেসম্যানদের কাছে যান না কেন, আমরা তো খুবই ছোট একটা বাচ্চা, ঠিক হুম আছে? আমরা তো খুবই ছোট একটা বাচ্চা, এন্ড আমরা কেবল আমাদের জার্নি শুরু করছি। আপনি বড় বড় যত বিজনেসম্যানদের কাছে যান না কেন, আপনি স্ট্রাগলের গল্প শুনবেনই। কারণ একটা পজিশনে যাইতে গেলে পিছনে হচ্ছে মানে স্ট্রাগল অনেক আছে। এন্ড আমি এটা মানে যতজনের সাথে কথা, যার সাথেই মানে যারা বিজনেসের সাথে কানেক্টেড, যাদের সাথেই কথা বলি না কেন, ওই দেখা যায় যে যারাই হচ্ছে এখন সাকসেসফুল পর্যায়ে আছে, একটা পর্যায়ে দেখবেন যে একদম অমানসিক খাটুনি তাদের ছিল। দিন দুনিয়া কিছুই থাকে না, শুধু টেনশন, কাজ করো কাজ করো। অ্যান্ড এই মানে আমার স্ট্রাগলের ব্যাপারে আপু ফেসবুককেই যেহেতু সবকিছু কেন্দ্র এখন, সবাই বলে যে অ্যালগোরিদমটা এখন চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ এখন রিচ মেটা পাওয়াটা অ্যান্ড্রয়েড, অনেক হ্যাঁ টাফ। তো হ্যাঁ, এই দিকটা থেকে আপনারা কি মনে করেন, এটা এখন কি সত্যি আসলে কথা। আসলে রিচ হুম, পাওয়া অনেক টাফ? টাফ। এটা এখন মনে করেন আপনাকে ক্রিয়েটিভ হইতে হবে অনেক। যেমন মাঝে লাস্ট 3 মাস আগে, যেদিন আমাদের আউটলেট ওপেনিং ছিল 31 অক্টোবর, ওই দিন আমাদের 3টা পেজ একসাথে হ্যাক হয়। 3টা পেজেই হুম, মানে বিজনেস ম্যানেজার অ্যাড করা হ্যাঁ ছিল, পুরো হ্যাঁ বিজনেস হ্যাঁ ম্যানেজারটা হ্যাক হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। অ্যাসেনশিয়া, মহতরমা, কেসেরা, 3টা আমার পেজ, জারিন তিশা, 4টা পেজ একসাথে একই দিনে হ্যাক হয়। ওই সময়টা কি আমাদের একদম আগ মুহূর্তের প্রস্তুতি, যে কালকে আমাদের ওপেনিং, আউটলেট ওপেনিং। তো ওই সময় ও আমাকে বিকালে 5টার দিকে এসে বললো যে অ্যাসেনশিয়া হ্যাক হয়েছে। মানে আমার মনে হচ্ছিল আমি হার্ট অ্যাটাক করবো, এরকম একটা অবস্থা। তো উপরে যেয়ে যখন আমাদের ডেভেলপারের সাথে কথা বলতেছি যে কি না কি এটা সেটা, তো উনি তখন বলে যে হ্যাক হয়ে গেছে, এখন দেখা যাক কি করা যায়। তো অলমোস্ট প্রায় 1 মাসের একটা জার্নি ছিল আমাদের তখন, যে হ্যাকটাকে ঠিকঠাক করার জন্য, পেজগুলোকে ঠিক করার জন্য। কারণ আমার পেজ তো অনেক বড় পেজ ছিল, আমার পেজের তখন ফলোয়ার্স মেবি 1,15,000-র মতো মানে এরকম। কোনো কিছু ডিলিট করেনি না না, ডিলিট শুধু? করেনি, কিন্তু সে পোস্ট করা স্টার্ট করছিল। আচ্ছা। অনেক কিছু, অনেক জিনিসপত্র পোস্ট করতো, অ্যান্ড সাইলেন্টলি ছিল আর কি। তো এটা বলতেছি কেন, ওই জায়গা থেকে ব্যাক নিয়ে আসতে আমাদের পেজগুলোকে 31 অক্টোবর, আজকে ফেব্রুয়ারির কত তারিখ, তো
এখনো অনেক অনেক রিচ আমাদের কিছু কিছু জায়গায় ডাউন হয়ে আছে। ওই জিনিসটাকে ঠিক করতে আমাদেরকে অনেক বেগ পাইতে হইছে। অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশনের যে ব্যাপারটা, ক্রিয়েটিভ কনটেন্টের যে ব্যাপারটা, এখন মনে করেন আপনি নরমালি একটা রেগুলারলি একটা পোস্ট দিবেন, একটা প্রোডাক্ট হাতে ধরে ছবি তুলে পোস্ট দিবেন, ওটা রিচ হয় না। কিন্তু ওটাকে যদি একটু সুন্দর স্টুডিও লাইটের মধ্যে মানে দেখতে অ্যাট্রাকটিভ, লুক্রেটিভ করে যখন ওটা পোস্ট করা হয়, রিচ হয়ে যায়। বিষয়টা বিষয় ক্রিয়েটিভিটির অনেক দরকার আছে বিষয়টা ফেসবুকে। একটু আরেকটু টেকনিক্যালও আছে। টেকনিক্যাল বিষয়গুলো আপনি যে কোশ্চেনটা বেসিক্যালি করলেন যে ওই যে অ্যান্ড্রোমেডা আপডেটের যে হুম। কথাটা বললেন ফেসবুকে, হ্যাঁ অ্যান্ড্রোমেডা আপডেটের আগে আমরা করতাম কি, আগে আমরা যখন হচ্ছে ফেসবুক বুস্টের দিকে যাইতাম, ফেসবুক বুস্ট করতাম, তখন হতো কি আমরা হচ্ছে ডিটেল টার্গেটিং করতাম। আমাদের যে কাস্টমার যারা হবে, আমাদের কাস্টমার কোন এরিয়ার হবে, হবে, হ্যাঁ। কোন প্রফেশনের হবে, হুম, তারপর হচ্ছে তাদের বয়স কিরকম হবে, তাদের জেন্ডার কিরকম হবে, হুম। আমরা সবকিছু হচ্ছে টার্গেট করে দিতাম। অ্যান্ড ফেসবুক তাদেরকেই শুধু দেখাতো দেখাইতো, হ্যাঁ। যারা যারা যাদেরকে আমরা টার্গেট করতেছি, ঠিক আছে। বাট এখনকার বিষয়টা হচ্ছে কি, এখনকার বিষয়টা আসলে ওরকম না। এখন অ্যান্ড্রোমেডা আপডেটের পরে ফেসবুক এআই এর মাধ্যমে ডিটেক্ট করে যে হচ্ছে আসলে এই আপনার কন্টেন্ট, এটা আপনার কন্টেন্টটা আমি কাকে দেখাবো। অ্যান্ড অনেক সময় দেখা যায় যে এখানে মানে একটা প্রোডাক্ট শুধু আমরা সেল করতেছি না, আরো অনেকেই সেল অনেকজন সেল করতেছে। করতেছে। সো সো দেখা যায় কি ওই ফেসবুক মানে এআই এর মাধ্যমে ডিটেক্ট করে যে কার মানে একটা একটা কন্টেন্ট ডিটেক্ট করলো, ডিটেক্ট করার পর সে হচ্ছে মানে ওইটাকেই হচ্ছে বেশি রিচ করানোর চেষ্টা করতেছে। সো এখন আসলে বিষয়টা হয়ে গেছে যে কন্টেন্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হয়ে গেছে মানে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে। আপনার কন্টেন্ট কাছে কি মনে হয় যে আগের ব্যাপারটাই ভালো ছিল, ডিটেইল টার্গেটিং, না অ্যান্ড্রোমেডার আপডেটটাই বেশি ভালো? এখন জিনিসগুলো হচ্ছে ইজিয়ার, আগের থেকে ইজিয়ার, বাট জাস্ট ওই একটু স্মার্ট হইতে হবে, স্মার্ট হতে হবে। হ্যাঁ, আগের থেকে টেকনিক্যাল ইজিয়ার। অ্যান্ড স্মার্ট। এটা নিয়ে আপনারা মোটেও হতাশ না অ্যান্ড্রোমেডার আপডেট বা কিছু নিয়ে? না, কিছুদিনের জন্য হতাশ কিছুদিনের ছিলাম। জন্য হতাশ ছিলাম আমরা, আমাদের ফার্স্টে সেল বুঝতে অনেক পারতেছিলাম না। ড্রপ করছিল। অ্যান্ড্রোমেডা আপডেটটা আসার পরে মানে একদম থাকে না এরকম এরকম হয়ে গেছে। কারণ আমরা তো আগের ভাবে করেই সব সেট আপ করা ছিল। পরে যখন ড্রপ করলো তখন তো ডেভেলপার টিম সবাইকে নিয়ে বসা যে আসলে কি প্রবলেম, আমাদের তো কন্টেন্ট মানে প্রোডাক্টের কোনো অসুবিধা নেই, তাহলে কেন সেলটা ড্রপ করলো। তখন যখন বুঝলাম যে আমাদের আসলে সেটিংসে কিছু প্রবলেম ছিল, সেগুলোকে ফাইন্ড আউট করা, সেগুলোকে ঠিক করা, এখন আবার আলহামদুলিল্লাহ সব এখন আর ঠিকঠাক। কোনো হতাশা নেই। না, এখন কি মনে হয় যে অ্যান্ড্রোমেডার আপডেটই বেশি ভালো? ভালো, হ্যাঁ এখন এখন মনে হচ্ছে বেশি এখন ভালো। বিষয়টা আরো বেশি ইজিয়ার। হুম। আগে তো আগে একটা সময় পর্যন্ত আমি নিজেই হচ্ছে বুস্ট করতাম আমাদের যে মানে কন্টেন্ট গুলো ছিল, আমি নিজে বুস্ট করতাম। তো তখন যত কিছু করা লাগতো মানে এখন তার থেকে অনেক কম এফোর্ট দেওয়া লাগে মানে এখন কন্টেন্টে বুস্টের বেশি ক্ষেত্রে, এফোর্ট দেওয়া লাগে। বুস্টের ক্ষেত্রে, বাট কন্টেন্টের ক্ষেত্রে এখন তাহলে বেশি কখনো ভাই এজেন্সির effort। কাছে আপনাদের গিয়ে যেতে হয়নি মানে বুস্টিং এর ক্ষেত্রে, বা হ্যাঁ, দেখা এখন গেছে যে এখন তো আমাদের এখন আমাদের এজেন্সির এজেন্সির এজেন্সি, মাধ্যমে মাধ্যমে হচ্ছে আমাদের নিজেদের একজন মানে অফিসের একজন পার্মানেন্ট আছে আছে। পার্মানেন্ট, যে হচ্ছে এইসব হ্যান্ডেল করে। অ্যান্ড মেইন কাজ করে বেসিক্যালি হচ্ছে এজেন্সি, উনি জাস্ট মনিটর করে সব সময় যে যে সবকিছু ঠিক আছে। হ্যাঁ হুম সবকিছু হুম ঠিক হুম। আছে কিনা। আচ্ছা। এখন আসলে বড় অ্যান্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অ্যান্ড সে অ্যান্ড একাই যে কোনো ম্যানেজ করা যায় না। যে কোনো প্রবলেমেই আমাদের হচ্ছে মানে সাপোর্ট দেওয়ার জন্য একজন আমাদের আছেই পার্মানেন্ট, আর বাকিটা হচ্ছে এজেন্সি করে। আপনার কাছে এই ব্যাপারটা কি মনে হয় যে নিজেরও এই ব্যাপারগুলো জানা উচিত, হুম না অবশ্যই। হচ্ছে ডেফিনেটলি। এজেন্সির উপরেই ডিপেন্ডেন্ট না থাকা না উচিত? না 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 না, নিজের এই বিষয়গুলো ওই যে অবশ্যই জানা উচিত। ব্যবসা করতে হইলে আপনাকে ঝাড়ু দেওয়াও জানতে হবে, যে কিভাবে ঝাড়ু দিতে হয়। আবার আপনাকে এটাও জানতে হবে সেলস কিভাবে আনতে হয়, কিভাবে হচ্ছে আপনি কাস্টমারকে ডাইভার্ট করবেন, কিভাবে সার্ভিস হবে, কিভাবে টাকাটা ম্যানেজ করবেন। মানে যদি আপনি ব্যবসা করতে চান, আমার কাছে পার্সোনালি মনে হয় আপনার সবকিছু সম্পর্কে নলেজ থাকা দরকার। আপনি না করেন বাট অ্যাটলিস্ট যে মিনিমাম নলেজটা। কারণ সেই জিনিসটা বোঝার জন্য, হুম কারণ হুম সে হুম। আপনাকে কেউ আসলে যেন বোকা মানে বানাচ্ছে আসলে বোকা কিনা। বানায় দিয়ে চলে না যেতে পারে, হ্যাঁ। এটা জানা দরকার খুব। আর আর অনলাইন বিজনেসের তো, অনলাইনে বেসিক্যালি যারা বিজনেস করে তাদের তো হচ্ছে মানে মেইন যেই বিষয়টা সেটা হচ্ছে অনলাইনে সেল বুস্ট আপ করা। এন্ড অনলাইনে সেল বুস্ট আপ করতে হলে আপনাকে আজকে না হোক কালকে আপনাকে বুস্টিং এর দিকে যাইতেই হবে, ঠিক আছে। এটার কোনো মানে অল্টারনেটিভ নাই, কারণ এক কারণ ফেসবুকও তো চলতে হবে, মানে হ্যাঁ ফেসবুকও তো না চাইবে যে ওটা আমাকে টাকা দেখ। হ্যাঁ। ওটা হচ্ছে এক বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি আপনি ধরেন ফেসবুকের মাধ্যমে বিজনেস করতেছেন, দুইটা বিষয় থাকে, একটা অর্গানিক আর একটা হচ্ছে পেইড যে Paid, হ্যাঁ। অ্যাডস এর বিষয় থাকে। অর্গানিক যে রিচটা, এটাই কি হবে, আপনার বিজনেস এখন যে অবস্থায় আছে হয়তো ওরকমই চলতে থাকবে, বাট আস্তে আস্তে নিচের দিকে যাবে। হুম। বাট আপনাকে তো গ্রোথ করতে হবে, বিজনেসে যদি গ্রোথ না থাকে তাহলে তো ওই তাহলে বিজনেস তো করে আসলে কোনো লাভ লাভ নেই। নাই, ঠিক আছে। ওই গ্রোথের জন্য পেইড বুস্ট অ্যাডস মাস্ট। ইম্পর্টেন্ট। আপনারা তো অনলাইন অফলাইন দুইটা বিজনেসই করতেছেন, তো কোনটা বেশি আপনাদের কাছে মনে হয় যে
ভালো মানে অনলাইনটা না অফলাইনটা বা ইজি? আচ্ছা, সবাই তো ইজিটাই মানে হ্যাঁ, ইজিটার দিকেই ইজি সবসময় ঝুঁকে। হ্যাঁ। ইজি বলতে গেলে মানে যদি আপনি মানে নতুন বিজনেসে ঢুকতেছেন হ্যাঁ। তাহলে হচ্ছে অনলাইন অনলাইন বিজনেস ইজ বেটার, কারণ হচ্ছে অনলাইন বিজনেসে তো আপনার মনে করেন দোকান লাগতেছে না, টাকা পয়সা লাগতেছে না, দোকান দিতে তো একটা ভালো অ্যামাউন্টের টাকা লাগে, সিকিউরিটি মানির একটা ব্যাপার থাকে, তারপরে হচ্ছে আরো অনেক জিনিসপত্র থাকে। তো অনলাইনে কি আপনি একটা পেজ খুললেন, আপনি দেওয়া শুরু করলেন, একটু 2-3টা সেল হইলো, কিন্তু একটা রানিং থাকলো আর কি। কিন্তু পরবর্তীতে কি আসলে অফলাইনে একটা সময় যাওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি। অবশ্যই আচ্ছা। ওই যে কারণ ব্র্যান্ড আইডেন্টিটির জন্য অফলাইন সেটা খুব দরকার। এক ব্র্যান্ড আইডেন্টিটি, আরেকটা হচ্ছে সাস্টেইন করা। সাস্টেইন হুম করা কিরকম, অনলাইন বিজনেস কিন্তু অনেক সময় চলে কি মানে ট্রেন্ডের উপরে চলে, হুম ঠিক হুম আছে, হুম। বাট যখন আপনি অফলাইনে মানে অনলাইন বিজনেস ধরেন, আর অনলাইন বিজনেসে আরেকটা রিস্ক থাকে। ধরেন হচ্ছে এখন এই যে আমি একটু আগে ও যেই কথাটা বললো যে হচ্ছে একটা সময় হচ্ছে অনেক ভালো রিচ, অনেক সেল হচ্ছে, হুম বাট একটা হুম সময় আসে হচ্ছে মানে ফেসবুকের কোনো অ্যালগোরিদমের কারণে হুম প্রোডাক্ট সব একই আছে, হুম 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 প্রোডাক্ট একই আছে, জাস্ট ফেসবুক অ্যালগোরিদমের কারণে আপনার বিজনেস মানে আপনার প্রোডাক্ট হচ্ছে কাস্টমার পর্যন্ত পৌঁছাচ্ছে না। এখন আপনার যদি প্রোডাক্ট কাস্টমার পর্যন্ত পৌঁছাতে না পারে তাহলে তো মানে আসলে পসিবল না বিজনেস রান করা। হুম সো যখন আপনার বিজনেস একটু বড় হয়ে যাবে তখন আসলে ওটা অফলাইনে একটা সেপারেট অপশন রাখাটা খুবই খুবই বেটার অপশন। দরকার। হ্যাঁ, ব্যাকআপ প্ল্যান বলা যেতে পারে। অফলাইনটা। হ্যাঁ। হ্যাঁ, আর ইম্পোর্ট তারপরে ক্লোথিং, স্কিন কেয়ার সবগুলোই তো আপনাদের হাতে। তো কোনটা বেশি মনে হয় যে না আপনাদের জন্য ভালো চ্যালেঞ্জিং ছিল বা দেখা হ্যাঁ গেছে ছিল। যে আচ্ছা চ্যালেঞ্জিং বেশি? আচ্ছা, এই যে স্কিন কেয়ারের যে বিজনেসটা, এটা মানে বিজনেসের চ্যালেঞ্জ সবগুলো বিজনেসেই আছে। রিস্ক এখন যে সবখানেই কোনো আছে। বিজনেসই আপনি যান না কেন চ্যালেঞ্জ আছেই, চ্যালেঞ্জ প্রত্যেক দিনই আপনার কোনো না কোনো চ্যালেঞ্জের থাকবেই। মুখোমুখি হইতে হবে, অ্যান্ড ওটাকে ডিল করা লাগবে। বাট আমার কাছে এখন আসে মনে হয় এই যে মানে 3টা বিজনেস রান করার পরে আপনি যদি স্কিন কেয়ারে যান, স্কিন কেয়ারে যদি হচ্ছে আপনার কাছে মানে অথেন্টিক সোর্স থাকে তাহলে স্কিন কেয়ার খুব একটা কঠিন না। আমার কাছে মনে হয় যে স্কিন কেয়ার খুব একটা কঠিন না। অ্যান্ড ইম্পোর্টের বিষয়টা হচ্ছে কি, আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করতে হলে যদি আপনার মানে ভালো একটা নেটওয়ার্কিং থাকে, আপনি মানে জানেন যে কিভাবে ইম্পোর্ট করতে হয়, এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে and আপনার নেটওয়ার্কিং থাকে, ইম্পোর্ট বিজনেসও স্মুথ স্মুথ। না, আমি এখানে ডিসএগ্রি করব। স্মুথ না মোটেও। এই যে কিছুদিন আগে শাহজালাল বিমানবন্দরে যে অনেক হ্যাঁ, টাকার মাল পুড়ে মাল গেল, পড়ে গেল। হ্যাঁ। ওখানে আমাদের বেশ কিছু মাল ছিল। আচ্ছা। একটা অনেক বড় অ্যামাউন্টের টাকার মাল, এটা ওইটা ইম্পোর্ট করে আনতেছিলেন। ইম্পোর্ট করা আচ্ছা। আনা ছিল। ওটা আমাদের হচ্ছে একটা ঈদের স্টক ছিল, মানে সেলের স্টক ছিল, মানে আমাদের নভেম্বর একটা সেল চলে, ওই সেলের একটা স্টক ছিল। তো ওটা পুড়ে গেছে পুরাটাই। এখন আমার দেখা গেছে তখন আমার একটা সিচুয়েশন যে প্রায় 500+ অর্ডার পেন্ডিং, ওইখানে ওই অর্ডারগুলো ওই প্রোডাক্টসগুলো ছিল আর কি। তো আমি তো ওই 500 অর্ডার হারাইলাম, এক নাম্বার কথা যে এই প্রোডাক্টস যেগুলো পুড়ে গেল ওইটাও হারাইলাম। তারপরে হচ্ছে আবার যেই নতুন করে স্টার্ট করব সেটার জন্য সবকিছু নর্মাল হওয়াটা ইম্পর্টেন্ট, মানে বিমানবন্দর, চায়নার সাথে যে একটা সম্পর্ক, সেগুলো নর্মাল হওয়াটা ইম্পর্টেন্ট। তো যতক্ষণ পর্যন্ত নর্মাল হচ্ছে না, মানে আমি রিলাই করতেছি তাদের উপরে, সো এই জায়গায় একটা অনেক বড় চ্যালেঞ্জ। এখন আমার দেখা গেছে যে একটা মোটামুটি ভালো ব্যাকআপ ছিল দেখে আমি ওখান থেকে উঠে আসতে পারছি, বাট এরকম অনেক উদ্যোক্তা আছে। ওটার যে আপনার মানে বীমা করা থাকে হুম যে হুম হুম সবাই বলছিল যে বীমা করা কিছুই আছে পাইনি, তারা টাকা ওটা পাবে। ওটা তো আসলে একটা লং প্রসেস, মানে এখনো কিছু ওটা পাইনি। লং প্রসেস, ওটা বেসিক্যালি হচ্ছে মানে একটু ওটা টাইম লাগে, ঠিক আছে, বাট এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে মানে এই যে কিন্তু ঘটনাটা এটা এটা একটা এটা মনে করেন, আমি যেমন 2 বছর বা 3 বছর ব্যবসা করছি, আমার একটা ব্যাকআপ মানি ছিল হয়তো, কিন্তু যারা নতুন উদ্যোক্তা, তাদের জন্য যারা অনেক মনে চ্যালেঞ্জ। করে নিয়ে আসে বিক্রি করে, রিটেইলের মতন বিক্রি করে, ওইটা শেষ মানে ওর ব্যবসায়িক জীবন ওইখানে শেষ। তো আমরা এখন অনেক চায়না প্রোডাক্টের দিকে ঝুঁকতেছি যে চায়না থেকে নিয়ে আসবো আর বিক্রি করবো, নিয়ে আসবো আর বিক্রি করবো, বাট এই টাইপের রিস্কও থাকে, আর এই টাইপের রিস্ক থাকে। আরেকটা জিনিস হচ্ছে এই যে ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে যদি আপনি ইম্পোর্ট বিজনেস একটু বড় করে করতে চান তাহলে হচ্ছে একটু এটা কঠিন, কারণ মানে ইম্পোর্ট মানে বিজনেস হচ্ছে আমার আমার মনে বেসিক্যালি হয় কি, শোনো শোনো, আমার মনে হয় কি, যে কোনো বিজনেসে যখন তুমি বড় করতে যাবা তখনই সমস্যা, ছোট থাকলে অত সমস্যা হয় না, হ্যাঁ, রাইট। বড় যেমন করতে গেলেই সমস্যা। সব যেমন দিক থেকে হ্যাঁ টিম হ্যাঁ ম্যানেজমেন্ট থেকে শুরু হ্যাঁ, করে শুরু করে ডেলিভারি, হ্যাঁ ডেলিভারি থেকে সবকিছুই, শুরু হ্যাঁ করে টাকা প্রোডাকশন, ম্যানেজ হ্যাঁ করা, সবকিছুতেই তারপরে কাস্টমার যখন বেশি হবে কমপ্লেইন্টসও বেশি হবে, হুম, পজিটিভ রিভিউ বেশি বেশি হবে, হবে। ওই জিনিসগুলোকে হ্যান্ডেল করাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ এই যে যেটা এরকম এগ্রির ব্যাপারটা মানে এই জিনিসটা থেকে মানে হাজবেন্ড ওয়াইফ হিসাবে কোন মানে গুণগুলো মনে হয় যে না ভালো সাপোর্ট দিতেছে বা একটা থাকা এ উচিত?
এটা এটা সবসময় মানে ওই আমরা সারাদিনই এরকম হয় যে কোনো একটা মানে টপিক আসছে, আমি আমার মতামত দিচ্ছি, ও ওর মতামত দিচ্ছে, এন্ড একটা সময় আসে মানে দুইজনের মধ্যে যেটাকে মনে হয় যে কখনো না, কখনো পার্টনার থেকে আবার আমরা হাজবেন্ড ওয়াইফ হয়ে যাই, যে আমি এটা বলছি তুমি এটা বললা কেন, এটা বলা যাবে না, এটা বাদ দে, এটা আমি যেটা বলছি সেটাই। কিন্তু বেশিরভাগ সময় যে না, আমরা বিজনেস পার্টনার, বিজনেসের ফাইনালি জিনিসটাকে আলাদা ডিসিশনটা রাখতে কে হবে। নেয় উই ফাইনাল নেয়, ডিসিশন বিজনেসের ক্ষেত্রে, মানে ওই নেয়, ওই নেয়, ফাইনাল ডিসিশন আমি ওই বেশি নেয়। আর বেশি পার্সোনাল লাইফে তো আপুই। হ্যাঁ এটা ওরকম তো বলতে হয়। ওরকম আচ্ছা, ওই নেয় ফাইনাল ডিসিশনটা। আর আমি ভাবি যে আমার ডিসিশনের থেকে ওর ডিসিশনগুলো বেশি, ওর ডিসিশন মেকিং ভালো আমার থেকে। আমি সামটাইমস অনেক ইম্পালসিভ ডিসিশন নিয়ে ফেলি, মানে আবেগে ডিসিশন নেওয়া থাকে না, কিছু আবেগী মানুষ, আমি খুব আবেগী। যাই হোক, মেয়ে মানুষ হিসাবে যে এটা স্বীকার করছেন, আসলে আপনি ভালো লাইফ পার্টনার পাইছেন আর কি। আমি কারণ খুবই মেয়ে মানুষ তো আবেগী। এটা স্বীকার করতেই চায় না যে তারা আবেগে ডিসিশন না না নেয়। না, আমি আমি আবার দেখা গেছে যে নিলেও তো তাদের ব্যাপারটা এমন থাকে যে না, ব্লেমটা আপনার উপরেই। না 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 না, না এরকম আমার না। আমি খুব সুন্দর সরি বলি, কোনো কিছু ভুল করলে আমি সাথে সাথে সরি বলি। তারপরে হচ্ছে আমি খুব ইম্পালসিভ ডিসিশন নেই। আমি যে জায়গাগুলোতে ভালো, আমি অনেক বেশি ক্রিয়েটিভ, মানে এখানেও আমাকে কোনোভাবে ম্যাচ করতে পারবে না, মানে আমি খুবই ক্রিয়েটিভ। ওর 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 সব থেকে মানে ভালো গুণ হচ্ছে ও অনেক বেশি রিসার্চ করে, মানে ও পড়াশোনার আর জিনিসটা পড়ুয়া আর অনেক কি। অনেক করে and মানে আমি আমি পড়তে পছন্দ করি না। মানে আমার বই খুললে আমার ঘুম ধরে হচ্ছে সত্যি কথা যেটা। তাহলে তো এটা ভালো, খুবই একটা ভালো হ্যাঁ যে দুজন, একজন রিসার্চ করতেছে, একজন হ্যাঁ ও পুরোপুরি মার্কেটিং বা হ্যাঁ আদার্স হুম সাইড ও গুলো দেখতেছে। রিসার্চ হ্যাঁ। করে আর আমি হচ্ছে মানে ওই মানে আমি আলটিমেট হচ্ছে ওর ডিসিশন মেকিং পার্সোনাল চ্যাট জিপিটি। আমি একটা বই পড়ি, পড়ে ওকে বুঝাই যে দেখো এই বইয়ের মধ্যে এসব 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 বলছে, এখন আমাদেরকে এগুলো এগুলো করতে হবে। তারপর আবার ও ভাবে ভাবে তারপর ডিসিশন নেওয়া হয় আর কি। আচ্ছা, তাহলে তো এটা হয়। ভালোই। মানে চ্যাট জিপিটির উপর তাহলে আপনার ভরসা আমার নাই। আমার কম মানে রিলাই কার করতে উপর হয়। তাহলে বেশি ভরসা ভাই, চ্যাট জিপিটির উপরে না বউয়ের চ্যাট উপরে? জিপিটি ভাই, চ্যাট জিপিটি তো সমস্যা আছে। আমি দেখছি, আমি চ্যাট জিপিটিকে অনেক সময় অনেক কিছু আস্ক করি, বাট আমি অনেক সময় দেখছি যে চ্যাট জিপিটি রিয়েল ডেটা দেয় না। কিন্তু বউ দেয়। না দিলে ওটা মানে মানে ওটাই সেম। কি বলো, ভাইয়ার বিশ্বাস ভাইয়ার করো না। ভাইয়ার রিচ বেশি হয়ে যাবে। তাহলে চ্যাট জিপিটির থেকে বউয়ের জ্ঞানই বেশি, এটাই এটাই ভাই বলতেছেন নাকি? আমার ক্ষেত্রে ইয়েস। আপনার থেকে তো yes, আচ্ছা। আচ্ছা ঠিক তাহলে আছে। বাকিদের ক্ষেত্রেও ইয়েস হওয়া উচিত, হ্যাঁ, বউয়ের কথা মতো চলা উচিত, না এটা কিভাবে বউকে বলতে মেনটেন চাইছেন? করতে একটা পারলেই সব ঠিক। একটা একটা জিনিস ছেলেদের সবসময় মনে রাখা উচিত, ওয়াইফ ইজ অলওয়েজ ওয়াইফ। হ্যাঁ, wife is always তো right. এরকম হয়নি ভাই যে চ্যাট জিপিটির কাছে কিছু একটা হেল্প নিয়ে আপুকে ওইটার আনসার আপনি দিতেছেন বা এরকম কিছু না? না না, চ্যাট জিপিটি যেইগুলো জিজ্ঞেস করি ওইগুলো হচ্ছে মানে ধরেন কাজের প্রেক্ষিতে খুব ছোট ছোট বিষয় জিজ্ঞেস করি যে আচ্ছা, আর চ্যাট জিপিটি ইউজ করা হয়তো বেশি যখন হচ্ছে প্রেজেন্টেশন দিতাম আগে ভার্সিটিতে, তখন বেশি ইউজ করতাম। এখন মানে ছোট ছোট কাজের জন্য ইউজ করি, বাট মানে বেশি রিসার্চও করেন, আমি রিসার্চ রিসার্চ আমি করি। করি। অনেক কথা হলে শুরুতেই আসলে আমাদের এই টপিকটা তোলা উচিত ছিল, মানে প্ল্যানিংটা আসলে কেমন হওয়া উচিত বা প্ল্যানিং এর ব্যাপারে আপনার কি বলেন, যারা নতুন আসতেছে বিজনেসে, প্ল্যানিং প্ল্যানিং বলতে মানে কি, কিরকম প্ল্যানিং নিয়ে নামা উচিত বিজনেসটায়? যদি বিজনেস করতে চায়, ঠিক আছে, যার বিজনেস করার ইচ্ছা আছে, আমার কাছে মনে হয় একটা মানে একটা ওয়ার্ডেই মানে একটা লাইনেই আমি বলে দিই, যারা বিজনেস স্টার্ট করতে চায় ভাই, ফার্স্ট অফ অল তুমি যেহেতু বিজনেস করতে চাচ্ছ, সো তোমার মাথায় অবশ্যই একটা চিন্তা আছে যে আমি এই জিনিস নিয়ে বিজনেস করব, অ্যান্ড হচ্ছে আমি এভাবে এভাবে করবো। বাট ওই জিনিসটা আমাদের মানে প্রবলেমটা হয় কি, প্ল্যানিং সবারই থাকে, যারা বিজনেস করতে চায় তাদের প্ল্যানিং থাকে। আপনিও ব্যবসায়ী মানুষ একজন, আপনারও এজেন্সি আছে, আপনিও জানেন যে আপনার প্ল্যান ছিল যে আমি হচ্ছে এটা করব। না, আমার এটা মনে হয় না। আমার আমার মনে হয় কি, শোনো বলি, আমার মনে হয় যদি তুমি ব্যবসা করতে চাও, তোমার কোনো পার্সোনাল লাইফ থাকা যাবে না। মানে তোমার যে ফোকাস পুরাপুরি ব্যবসায় দিতে হবে, যদি তুমি ভালো ব্যবসায়ী হইতে চাও। এখন ওই যে যেটা বললাম, 4 বছরে আমার ভার্সিটিতে কোনো ফ্রেন্ড হয়নি। আমি ক্লাসের পরে কখনো 1 ঘন্টা বসে আড্ডা দিতে পারিনি। আমি ভার্সিটি থেকে কোনো দিন কোনো ওই যে ফ্রেন্ডের সাথে ট্যুরে যায় না, আমি কখনো যাইতে পারিনি। আমি যাওয়া শুরু করছি কখন, টাকা কামানোর পরে থেকে। এখন দেখা গেছে যে আমার ফ্রেন্ডরা চিন্তা করতেছে ওরা কক্সবাজার যাবে, আমি চিন্তা করতেছি আমি শ্রীলঙ্কা যাব, মালয়েশিয়া যাব, তারপরে ওই স্ট্যাবিলিটিটা আমার হইছে আলহামদুলিল্লাহ। আমি ওই পরিশ্রমটা করছি জন্য ওই স্ট্যাবিলিটিটা আমার ওইভাবে করে আল্লাহ দিচ্ছে। কিন্তু যদি ওই যে দোনোমনো থাকে, মানে এটা আমাদের রংপুরের ভাষা, দোনোমনো, এখানে একটু মন দিব, এখানেও একটু মন দিব, এরকম হইলে আসলে ব্যবসা হবে না।
এন্ড যেই ব্যবসাকে একটা তোমার ফার্স্ট প্রায়োরিটি বানাইতে একটা হবে। যেটা লাইন বলতে এটা চাচ্ছি আসলেই মানে অনেক ভালো কথা আপু বলছে, যেটা আসলে মেয়ে মানুষদের মধ্যে খুব কম থাকে। তারা তো ইমোশনালি দেখা গেছে যে না তোমার ফ্যামিলির প্রতি কোনো ইয়ে নাই বা সংসারের প্রতি ইয়ে নাই, শুধু বিজনেস না, নিয়ে থাকো। তো এই দিক আমাদের থেকেও তো হ্যাঁ, আপু আমাদের ব্যাপারটা দেখা ভালোই যায় বোঝে যে আর যেই টাকাটাই আমাদের বিজনেস থেকে আসে, আমাদের পুরা টাকাটা অলমোস্ট পুরা টাকাটা আবার রিইনভেস্ট হয়। মানে আমার দেখা যদি মনে হয় এরকম যে একটা ড্রেস কিনবো বা একটা শখের জিনিস করব, বললে মানুষ হয়তো বিশ্বাস করবে না। আমার আপনি যে জিনিসটা বললেন এখন এই যে হুম, বিজনেস করতে গেলে পার্সোনাল লাইফ থাকা যাবে না, হুম, সেম ব্যাপারটা যদি আপনি বিজনেসম্যান মানে আপনি বিজনেস পার্টনার না হইতেন হুম, ভাইয়ার, হুম, ভাইয়া শুধু বিজনেস করে, হুম। সেক্ষেত্রে কি এই জায়গায় জিনিসটা আপনি আসলে না, আমি বুঝতে মানিয়ে পারতেন নিতাম না? না। এই এই আমি মানিয়ে নিতে এই পারতাম না, জায়গায় না। আসলে আমাদের মাইন্ডসেটটা এক যে আমি হচ্ছে মানিয়ে নিতে পারতাম না, জন্যই তো আমি ওকে নিয়ে আসছি ব্যবসায়। আচ্ছা, যে আমিও ব্যবসা করব, তুমিও ব্যবসা করো, ব্যবসায়ী তো আমরা বাকি করব। যারা আছে যাদের হাজবেন্ড এরকম বিজনেস করতেছে কিন্তু ওয়াইফ বিজনেস করে না, হুম। তাদের ক্ষেত্রে তাহলে পার্সোনাল লাইফটা কিরকম হওয়া উচিত, মানে তারা কিভাবে হ্যান্ডেল করবে? ওইটা ভাই তাদের চিন্তা, আমি যেহেতু ওইটা আপনি জানি মেয়ে না। মানুষ, মেয়ে মানুষ হয়ে যেহেতু টপিকটা না, তুলছেন, আমাদের দেখা হ্যাঁ, যায় কি, কারণ এরকম অনেকেই তো বিপদে আছে যে হুম, বিজনেস হুম, করে, দেখা গেছে যে ওয়াইফকে টাইম দিতে হুম, পারে না। হুম, হুম, তো ওয়াইফ তো এটা বুঝবে না যে তোমার পার্সোনাল লাইফ বলতে কিছু নাই, শুধু হুম, বিজনেস। তো সে আপনি যেহেতু নিজেই হুম, বললেন যে হুম, এটা ভাই পার্সোনাল লাইফ থাকা যাবে আমার না, কাছে হ্যাঁ। মনে হয় এটা শুধু বিজনেসম্যানদের ক্ষেত্রে না, এটা হচ্ছে ধরেন এক মানে দুইজন হুম, মানুষ দুইটা প্রফেশনের মধ্যে আছে, তাদের ক্ষেত্রেও এই প্রবলেমটা মানে অনেক সময় হয় হয়। যে আসলে ওর বুঝতে লাইফটা পারে না, বুঝতে পারতেছে ডাক্তারদের না, হয়, ইঞ্জিনিয়ারদের হয়, সবারই বা হয়। এ ওর লাইফটা বুঝতে পারতেছে না। এটা আসলে মানে আর সবার গল্প তো মানে সবাই সেম হবে না, সেম হ্যাঁ। হবে না, ঠিক আছে? সো হয়তো তারা ওইভাবেই ম্যানেজ করে। মানে আমার যেমন বিজনেসের প্রতি ডেডিকেশনটা হচ্ছে এই লেভেলের যে আম, আমার কাছে রাতে ঘুমানোর থেকে একটু রিসার্চ করা বেশি ভালো লাগে। বা আমার কাছে মনে করেন আমি ট্যুরে যেতে চাচ্ছি, আমি ভাবতেছি চায়না যাবো, চায়না গেলে আমি আমার অনেক জিনিসপত্র সোর্স করতে পারবো, জানতে পারবো। বা আমি ট্যুরে যেতে যাচ্ছি, আমি ভাবছি আমি মালয়েশিয়া যাবো, মালয়েশিয়া গেলে আমি আমার হিসাব নিয়ে আসতে পারবো। মানে আমার মেন্টালিটি, আমার জীবনে সবকিছুই ব্যবসা কেন্দ্রিক। এটা আসলে খুবই একটা ইভেন ভালো ইভেন দিক, হ্যাঁ। ইভেন ইভেন আমার মানে ব্যবসা ছাড়া আমার মাথায় কিছু মানে ঘুরেই না, আমি একটা কি একটা করবো। ইন্টারেস্টিং ঘটনা বলি। ইভেন হচ্ছে মানে আমার আব্বু, ঠিক আছে, যে কোনো টপিক আমরা তুললে আব্বু মাঝখানে হচ্ছে মানে ওর আব্বু আর আমার শ্বশুর, আমার আব্বু, সো উনি সব মানে একটা কথা বলে যে এটার মধ্যেও কি কোনো বিজনেসের অ্যাঙ্গেল আছে নাকি, মানে আমাদের বিষয়টা এরকম এরকম হয়ে গেছে। মানে আমি ম্যানিফেস্টেশনে অনেক বেশি বিশ্বাস করি যে আপনি যেটা চিন্তা করেন, আপনি যেটা চান, অবশ্যই আল্লাহ আপনাকে সেটা দেয়। আমি একটা সময় খুব চাইতাম যে আমি বড় হব, বড় হব, আমার একটা নাম হবে, নাম হবে, নাম হবে। তো হইছে আলহামদুলিল্লাহ। এখন আমার মেন্টালিটি হচ্ছে আমি ব্যবসায়ী হব, বড় ব্যবসায়ী হব, বড় ব্যবসায়ী হব। আমি এটাও পারবো ইনশাল্লাহ। এই বিশ্বাস জার্নিতেই করি আছি আমরা। ইনশাল্লাহ। না, খুবই ভালো লাগলো এইরকম আসলে মানে পার্টনার হিসাবে সাপোর্ট পাওয়াটা আসলে অনেক, আমি মনে করি যে লাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন তুমি লাকি। লাস্ট লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে মানে যেহেতু স্কিন নিয়ে কাজ করতেছেন, বাংলাদেশের স্কিনে তো এখন দেখেছে অনেকেই কাজ করতেছে বা হুম, হুম, স্কিনটা নিয়ে অনেকেই এখন সচেতন। হুম, হুম, তো হুম। সেক্ষেত্রে আসলে কিরকম দেখতে চান বর্তমানে মানে থেকে আসলে ফিউচারের স্কিন ইন্ডাস্ট্রিটা? মোটামুটি 2021 সাল থেকে যদি বলি, 2021 সালের দিকে থেকে একটা স্কিন কেয়ার নিয়ে মানুষের জার্নি স্টার্ট হয়। আমি লাস্ট কিছুদিনের যে একটু রিপোর্টস দেখলাম, যেটা যে প্রতি বছর 5% হারে ইনক্রিজ করতেছে বাংলাদেশের স্কিন কেয়ার, যে জাস্ট স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিটা। আমাদের যে কাস্টমার সংখ্যা 22 সালেও 23 সালেও যেটা ছিল, সেটা এখন দ্বিগুণ তিগুণ হয়ে গেছে। এখন দেখা গেছে যে আমাদের এরকমও গেছে যে আমার একদম কুড়িগ্রামের খুব ছোট্ট একটা গ্রামেও আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট যাচ্ছে, তারপর বান্দরবনে যাচ্ছে। তো এই জিনিসগুলো থেকে বোঝা যায় যে গ্রামের যে মানুষজন আছে তারাও স্কিন কেয়ার নিয়ে সচেতন। তো মানে ছেলে, আমরা অনেক সময় একটা ইয়া করি যে ছেলেরা স্কিন কেয়ার করে না হয়তো, বাট আমার যে পরিমাণের ছেলে, আমাদের যে পরিমাণ ছেলে কাস্টমার আছে আর যে পরিমাণে তারা সচেতন স্কিন কেয়ার নিয়ে, এখন স্কিন কেয়ার আমার কাছে মনে হয় ইজ এ পার্ট অফ লাইফস্টাইল। সবাই করতে চায়, পছন্দ করে, নিজের একটু যত্ন নিতে পছন্দ করে। সো ডেফিনেটলি এন্ড গুড এই জায়গায় ইন্ডাস্ট্রি। হচ্ছে একটা মানে আমি আপনার সাথে ডাটা শেয়ার করতে চাই এখনকার মানে রিসেন্ট একটা ডাটা। সেটা হচ্ছে 2025 সালের একটা ডাটা। 2025 সালে হচ্ছে বাংলাদেশে যে স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিটা আছে, সেটা হচ্ছে এই যে এটা এটা বেসিক্যালি রিপোর্ট হচ্ছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের, ঠিক আছে? এই রিপোর্টটা, এটা হচ্ছে বাংলাদেশের স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির সাইজ হচ্ছে এখন 34,000 কোটি টাকা, 34,000 কোটি টাকা। হিউজ। অ্যান্ড এটা হচ্ছে এখন গ্রোথের পর্যায়ে আছে। অ্যান্ড এই রিপোর্ট অনুযায়ী মানে 2035 সালের মধ্যে স্কিন কেয়ার ইন্ডাস্ট্রি অনেক বড় হয়ে যাবে। অ্যান্ড ওই যে যেটা বললো যে এখন শুধু তাহলে আজকে থেকে এই কথা শোনার পরে ঝাঁপায় পড়া উচিত বাকিদের, যারা কিছু আইডিয়া পাচ্ছে না যে কিছু করতে হবে না এখন স্কিন কেয়ারে না, নামা। ডেফিনেটলি স্কিন কেয়ার ব্যাপারটা হচ্ছে আপনি যদি
ভালো প্রোডাক্ট সোর্স করতে পারেন, ভালো মার্কেটিং করতে পারেন, আপনার ভালো ধারণা থাকে আপনি স্টার্ট করতে পারেন। কারণ স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিটা এখন এত বড় যে প্রোডাক্ট দরকার মানুষের। আপনি অথেন্টিক হইলে অবশ্যই, হোয়াই নট?